সকালবেলায় গ্লাসে পানি নেওয়ার সময় হাত থেকে পড়ে গ্লাস ভেঙে যায়। তখন আকাশের মা এসে ওকে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে আকাশ ওর মুখটা ধরে রাখে দু হাত দিয়ে। নবাবের বাচ্চা, গ্লাস ভাঙলে এটার টাকা কে দেবে? আমি কেন টাকা দেব? বাবা তো টাকা দেয় সংসারে, তাহলে আমি এতটুকু বয়সে কেন টাকা দেবো সংসারে? আমার তো এখন পড়াশোনা করার বয়স, সামান্য একটা গ্লাসের জন্য তুমি আমাকে মারলে। শুধু তো মেরেছি, আর একটা কথা বললে তোকে যে আমি কি করব সে তুই নিজেও বুঝতে পারবি না। তখন আর কোনো কথা বলেনি, কোনোভাবে পানি খেয়ে আকাশ ওর রুমে চলে আসে। তারপর দুপুরের দিকে, মা আমার খাবার কোথায়? তোর খাবার বন্ধ। কেন মা, আমি কি করেছি? তুই তো সংসারে কোনো টাকাই দিস না, তাহলে তোকে আমি শুধু শুধু খাওয়াতে যাব কেন? তার উপর সকালে যে গ্লাস ভাঙলি তার টাকা কে দেবে? সেজন্য ক্ষতিপূরণ হিসেবে তোর খাওয়া বন্ধ আজকে। এত বড় কথা তুমি বলতে পারলে? সামান্য একটা গ্লাসের জন্য আমাকে খাবার দেবে না? পারলাম। তোকে এই বাড়ি থেকে যে এখনো বের করে দিইনি, এটাই তোর সাত কপালের ভাগ্য। বিকালে বাসাটা মুছে রাখবি, তারপর হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে রাখবি। কথাগুলো আকাশের বাবা আড়াল থেকে শুনছে। উনি সামনে আসতেই, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে আমি বাজার থেকে এসেছি। তুমি তোমার ছেলেকে বলে দাও এই বাড়িতে ওর জন্য কোনো খাবার রান্না করা হয়নি। কিন্তু কেন, আমার তো তেমন কোনো অভাব হয় না যে ওকে না খেয়ে দিন কাটাতে হবে। বাহ বাহ বাহ, বাবাকে দেখে মুখে কি কথা ফুটেছে? তুমি কষ্ট করে রোজগার করবে আর তোমার ছেলে সেই টাকা জিনিসপত্র ভাঙবে? তা তো আমি মেনে নিতে পারবো না। আচ্ছা, তুমি তো একা রোজগার করো, তোমার একার রোজগার এই সংসার কোনোভাবে চলে? আমার যা সামর্থ্য আছে তা দিয়েই তুই করব, এর বাহিরে আর কি করতে পারি? তোমার ছেলেকে বলো কাজ করে টাকা নিয়ে আসতে, তাহলে ওর জন্য রান্না করব আমি। নয়তো এই বাড়িতে ওর জন্য রান্না হবে না। যদি তুমি কিছু বলতে আসো তাহলে এতে তোমার জন্য ভালো হবে না, কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। আকাশের মা চলে যাবার পর আকাশ ওর বাবার কাছে যায় আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবা, মা আমার সাথে এরকম করে কেন? কেন আমাকে দেখতে পায় না? আমি মায়ের আপন ছেলে না বলে কি আমার সাথে উনি এরকম ব্যবহার করে? আমি যে নিরুপায় তোর খেয়াল রাখার জন্য আমি বিয়ে করি, তাও তোর মতামত নিয়ে আমি বিয়ে করি, কিন্তু তোর মা যে এরকম ব্যবহার করবে তোর সাথে তা তো আমি ভাবতেও পারিনি। বাবা, আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে করলে আমার নতুন মা আসবে, সে আমার খেয়াল রাখবে, কিন্তু এখন তো দেখছি সেসব কোনো কিছু হচ্ছে না। বাবা, তুমি এই মহিলাকে এই বাসার থেকে বের করে দাও। কি বললি তুই? আমাকে বাসা থেকে বের করবি? মনে রাখ, তোর পুরো সম্পত্তি এখন আমার নামে। তুই বেশি পাকনামি করলে তোর বাবা ছেলেকে পথে নামিয়ে দেব। আর এই যে ছেলের উপর বেশি দরদ দেখাতে আসলে তা তোমার জন্য মোটেও ভালো হবে না, কথাটা মনে রেখো। কথাটা বলেই আকাশের মা ঘুমাতে চলে যায়। এদিকে খিদের জ্বালা সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে ওর বন্ধুর কাছে যায়। এরপর ওই বাসায় দুপুরের খাবার খায়। সত্যি বন্ধু, অনেক বড় উপকার করলি। কিন্তু বন্ধু, আমার পরিবারের পক্ষে থেকে তো তোকে এভাবে প্রতিদিন খাওয়ানো সম্ভব না। জানি আমি, কিন্তু আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি কি? অবশ্যই দেওয়া যায়। কাল কলেজ যাওয়ার পর দেখি একটা ব্যবস্থা করে দেব। কলেজে যাওয়ার পর আবার কি ব্যবস্থা করবি তুই? আরে তুই প্রাইভেট পড়ানো শুরু কর, এতে করে মাসে মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা তো হবেই। আচ্ছা, তুই যে মেধাবী, এতে তোর জন্য টিউশনি করাটা খুব সহজই হবে। এতে করে ওই টাকা দিয়ে তোর কেটে যাবে খুব ভালোভাবে। ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন আসি। কোথাও যেতে হবে না, রাতে একসাথে খেয়ে তারপর না হয় বাসায় যেতে পারবি। এখন তুই আমার সাথে মাঠে চল, ওখানে আজকে ক্রিকেট খেলি। তারপর সন্ধ্যা হলে আমার সাথে বাসায় আসবি। দুজনে মিলে পড়াশোনা শেষ করে তারপর না হয় তুই চলে যেতে পারবি। ঠিক আছে। এরপর দুজনে আসে খেলার জন্য। প্রথম অবস্থায় আকাশ ব্যাটিং পায়নি, মানে ওকে কেউ ইচ্ছা করে নামায় না। পরে আবির বলাতে 6 নম্বরে নামায় ওকে। আকাশ তো নেমে 4 আর 6 মেরে পুরো খেলা মাতিয়ে রাখে। এতে তো ওরা অনেক বেশি অবাক হয়। কিন্তু ওই মাঠের পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে বল একবার গেলে আর সেই বল ফিরে আসে না। আর যতজন বলের জন্য গিয়েছে সবাইকে কোনো না কোনোভাবে অপমান করে বের করে দেওয়া হয়। এদিকে 6 মারার চক্করে বল গিয়ে ওই বাসার ভেতরে ঢোকে। এতে সবাই তো আরো বেশি ভয় পেয়ে যায়। এটা তুই কি করলি? কই কি করলাম? 6ই তো মারলাম, এতে এরকম বলার কি আছে?
আরে এবার বলটা নিয়ে আয় তুই। আমাকে কি যেতে হবে? যদি বল না আনতে পারিস তাহলে তোকে বলে পুরো টাকা জরিমানা দিতে হবে। বলের দাম কত রে? এই তো 150 টাকা। আমি এতগুলো কি করে দেবো বল? উফ, আগে গিয়ে বলটা নিয়ে আয়। যাচ্ছি। ওদের কথা মতো দেয়াল টপকিয়ে বাড়ির ভেতরে যায়। বাড়ির ভেতরটা ফুল গাছ দিয়ে সাজানো। বাড়ির বাগানটা দেখতে অনেক সুন্দর, কেননা বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে ভরপুর ছিল, সেজন্য এরকম সুন্দর দেখাচ্ছে। কিন্তু বাগান তেমন একটা বড় ছিল না, তাই বল খোঁজার চেষ্টা করে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। তখন খেয়াল করে ওখানে একটা মেয়ে ফুল গাছে পানি দিচ্ছিল, তাই মেয়েটার কাছে যায়। এক্সকিউজ মি। আমাকে বলছেন? কথাটা বলতে বলতে ইরা পেছনে ফিরে তাকায়। পেছনে ফিরে তাকাতেই ইরা তো অবাক হয়, সাথে আকাশও, কেননা ইরাকে দেখতে এতটা সুন্দর দেখাচ্ছিল যা বলার বাইরে। এদিকে ইরাও আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা আকাশও কিন্তু দেখতে একদম খারাপও না, যথেষ্ট স্মার্ট আর সুন্দরও। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে, দুজনের ঘোর কেটে। এই যে শুনছেন? শুনছি। কি বলার জন্য এসেছেন? আমাকে কি? আমি আপনার কাছে বলের কথা জিজ্ঞাসা করতে এসেছি। বলের কথা? কিসের বল শুনি? আরে আমরা ক্রিকেট খেলতে এসেছি। আমি 6 মারতে বলটা এই বাসার ভিতরে ঢুকে পড়েছে, তাই বলটা নিতে এসেছি। তা বলটা এই বাগানের ভিতরেই এসেছে, কিন্তু খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম বলটা কোন দিকে এসেছে। কারণ আপনাকে তো অনেকক্ষণ ধরে ছিলেন, তাই ভাবলাম বলতে পারবেন, সেই জন্য জিজ্ঞাসা করা। আপনাকে তো আগে কখনো আমি এই মাঠে খেলতেই দেখিনি। আমি আজকে নতুন এসেছি, সেই জন্য এর আগে আর দেখিনি। ও, এবার তাহলে বুঝতে পেরেছি। তা বলটা আমি পেয়েছি। তাহলে দিন বলটা আমার হাতে। আমি কষ্ট করে কেন দেব? একটা কাজ করো, তুমি নিজের হাতেই নিয়ে নাও। কোথায় আছে বলটা আমাকে বলুন, আমি নিয়ে নিচ্ছি। ইরা বলটা ওর বুকে জামার ভেতর ঢুকিয়ে দেয়। এই তো এখানে রাখা আছে, যদি এখান থেকে নিতে পারো তাহলে নিয়ে যাও, নয়তো খালি হাতেই ফিরে যাও। ইরার কথা শুনে আকাশ হাতটা বাড়াতে থাকে, কিন্তু যতই হাত বাড়ায় ততই ওর হাত কাঁপতে থাকে। এটা দেখে ইরার তো অনেক হাসি পাচ্ছে, কিন্তু তাও হাসছে না, মিটমিট করে হাসতে থাকে। এইদিকে জামাতে হাত লাগাতেই আকাশ হাত আবার ফিরিয়ে আনে। এই কি হলো? বল কি নেবে না? প্লিজ বলটা দিয়ে দিন, আমি কখনোই পারবো না একটা মেয়ে শরীরে হাত লাগাতে। এত ভয় পাও কেন? আমি মেয়েদের সাথে মিশি না, সেই জন্য ওদের থেকে একটু দূরে থাকা। তাহলে তো বল পাবে না। এরকমটা করবেন না প্লিজ। বল না পেলে আমাকে যে 150 টাকা জরিমানা দিতে হবে, আর এতগুলো টাকা আমার পক্ষে দেওয়া কখনোই সম্ভব না। আমি তো তোমাকে বল দিব না কথাটা একবারও বলিনি। আমি শুধু বলেছি বলটা এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। এখন তুমি যদি বের করে নিতে না পারো তাহলে আমার কি দোষ বলো? ওখান থেকে বের করে হাতে তো রাখতে পারেন। জি না। আচ্ছা, আমি চোখ বন্ধ করছি, তুমি সেই সুযোগে নিয়ে যাও। তাও 20 সেকেন্ডের সময় দিলাম। ইরা চোখ বন্ধ করে গুনতে থাকে, 20 পর্যন্ত গুনতে থাকে, কিন্তু এখনো সেরকম কোনো স্পর্শ ইরা এখনো অনুভব করেনি। তাই চোখ মেরে তাকিয়ে দেখে আকাশ কান ধরে দাঁড়িয়ে আছে। এভাবে দেখবে তাই ইরা ভাবতেও পারেনি। কানে কেন ধরলে তুমি? প্লিজ আমি ওইটা পারবো না, আমাকে বলটা দিয়ে দিন, নয়তো ওরা আমার থেকে টাকা চাইবে, আর না দিতে পারলে মারতেও পারে। ইরা আকাশের কথায় অনেক মুগ্ধ হয়, কেননা অন্য ছেলে হলে এতক্ষণে ঠিকই বলটা নিয়ে নিত, কিন্তু এত কিছু করার পরও আকাশ এখনো কোনো কিছু না করে দাঁড়িয়ে আছে। এটা ইরার অনেক ভালো লেগেছে, তাই বলটা বের করে হাতটা বাড়ায়। হাই, আমি ইরা ইসলাম। তোমার নামটা কি? পারভেজ হোসেন আকাশ। হাত এখন বাড়ায়নি, কিন্তু এদিকে ইরা হাত বাড়িয়ে রেখেছে। দেখো, ফ্রেন্ডশিপ না করলে কিন্তু বল পাবে না, তাই হাতটা বাড়িয়ে হ্যান্ডশিপটা করে নাও। এইদিকে আকাশ হাত মেলাতে এলে আকাশে হাত ধরে টান মেরে ইরা ওর বুকে আকাশকে নিয়ে এসে 2 হাত ধরে জড়িয়ে ধরে। এতে আকাশের হার্টবিট ইরা শুনতে পাচ্ছে, কেননা অনেক ফার্স্ট হয়ে গিয়েছে হার্টবিট। এইদিকে আকাশের শরীর কাঁপতে শুরু করে, তাই ইরা আরও কিছুক্ষণ ধরে রাখার পর ছেড়ে দেয়, তারপর পানি এগিয়ে দেয়। নাও পানি খাও। ইরার হাত থেকে গ্লাসটা নিয়ে তাড়াতাড়ি করে পানি খাওয়া শুরু করে দেয়। খাওয়া শেষ হলে, তোমার আজকের ব্যবহারে মনে হচ্ছে জীবনে প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরেছো। আমি তো আপনাকে ধরিনি, আপনি তো ধরে উল্টা জড়িয়ে ধরেছেন। আমি ধরা আর তুমি ধরা একই তো হলো। কি করে এক হলো?
আমি যখন জড়িয়ে ধরেছি তখন তো দুজনের শরীর একসাথেই ছিল, তাই নয় কি? তাহলে যেই জড়িয়ে ধরুক না কেন, সব তো একই হলো। কথাটা ঠিক, কিন্তু এখন আমার কি করতে হবে? কি হবে মানে? যা হবার তো সব আমারই হয়েছে। কিছু না, একটা কথা বলতে ভুলে গেলাম। এত কথা বলার পরও কি কথা থেকে গেল এখনো? আচ্ছা, কি কথা? তুমি কিন্তু প্রতিদিন খেলতে আসবে এই মাঠে। কেন? যা বলেছি তাই করবে এখন। নাও, নয়তো ওরা চিন্তা করবে। বল নিয়ে চলে আসাতে ওরা সবাই একটু বেশি অবাক হয়, কেননা যে আজ পর্যন্ত বল আনার জন্য এসেছে এক হয় মার খেয়ে এসেছে, আর বল তো কেউ আনতেও পারেনি। কিন্তু আকাশ বল আর সুস্থভাবে আসাতে ওরা অবাক হয়। তাই ওরা প্রশ্ন করে শুরু করে, আকাশ, তুই ঠিক আছিস তো? তোকে কেউ কিছু বলেনি তো? আমাকে আবার কে কি বলবে? আচ্ছা তুই বল, নেওয়ার সময় কেউ কি বাগানে ছিল না? ছিল তো। তাহলে তুমি বলটা আনলা কিভাবে? বাগানে কেউ থাকলে তো তোমার বাগানে যাওয়া মাত্রই হামলা শুরু হতো। কিন্তু তুমি তো দেখি ভালোভাবে এসেছো, তা তোমার কিছু হয় নাই তো? আকাশ এখন ওদের কথা শুনে বুঝতে পেরেছে। তার মানে ওরা আগে থেকে জানতো ওই বাসাতে ঢুকলে কোনো না কোনো বিপদ হতো, তবুও শালারা আমাকে কিছুই বলেনি। বলুক কি বা নাই, কিন্তু আবির হারামজাদা ও তো বলতে পারতো, কিন্তু ও তো নিজে আমাকে কিছু বলেনি। আচ্ছা, যা হওয়ার হয়েছে এখন। আকাশ, চল তাহলে বাসায় যাই। এইদিকে ওরা বাসায় আসে। সন্ধ্যার পর ওরা শুয়ে আছে। আকাশ তো আজকে ঘটে যাওয়া সবকিছু কল্পনা করতে থাকে, আবিরকে ওই বাসাতে ঢোকার কাহিনী বলতে থাকে। সত্যি করে বল, ওই মেয়েটা তোকে কয়টা থাপ্পড় দিয়েছে? বিশ্বাস কর, কোনো কিছুই করেনি মেয়েটা। তো মেয়েটা দেখতে সত্যি অনেক মায়াবতী আর সুন্দর ছিল। কি বলিস? আমি সারার এতবার গেলাম কিন্তু একবারও মেয়েটার মুখ দেখলাম না। আর তুই প্রথমবারে যাওয়ার সাথে সাথে দেখতে কি পেলি? ওই মেয়েটার মুখ তো বাঁধা থাকে না, তাহলে তোরা কেন মেয়েটার মুখ দেখতে পেলি না? তুই কি মজা নিস আমার সাথে? আজ পর্যন্ত যতজন গেছে কেউ ওই মেয়ের মুখ দেখতে পায়নি, কারণ ওর মুখটা বাঁধা থাকে। আচ্ছা বাদ দে, এখন খেয়ে তুই বাসায় যা। আর কালকে কলেজে একটা ব্যবস্থা করবো তোর জন্য, ততক্ষণ তোকে কিছু না খেয়ে কাটিয়ে দিতে হবে। সমস্যা নেই রে বন্ধু, তুই এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছিস। রাতের বেলায় খাবার খেয়ে বেরিয়ে পড়ে। বাসায় এসে আকাশের সৎ মায়ের বকাবকি তো আছে, তাই ওর বাবার কাছে এসে কিছু টাকা নিয়ে নেয়, কেননা কিছুদিন তাকে বাইরে খেয়ে কাটাতে হবে সেই জন্য। পরের দিন সকালে আকাশের মা নাস্তা বানাচ্ছে, তখন নাস্তা খাবার জন্য আসে টেবিলে। ঠিক তখনই দেখতে পেল 4টে রুটি আছে, তাই ওখানে বসে একটা রুটি খেয়ে ফেলে। আরেকটা খেতে যাবে ঠিক তখনই, হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল রে! কি হয়েছে মা, তুমি এরকম করছো কেন? এরকম করছি কি আর সাধে? তোকে কে বলেছিল খাবার খেতে? মা, কালকে তো তুমি কিছুই খেতে দিলে না, আজকে অন্তত কিছু খেতে দিবে। তাছাড়া আমি কলেজে গিয়ে কোনো না কোনো একটা কাজ খুঁজে বের করে নেব। কলেজে তোকে কে কাজ দিবে শুনি? আমি কলেজে গিয়ে বন্ধুদের সাথে কথা বলবো, তারপর দেখি কোনো টিউশনি জোগাড় করতে পারি কিনা। অবশ্য কোনো না কোনো উপায় তো হবেই। হলেই ভালো। প্রতি মাসে আমি 5,000 টাকা করে পেলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো খেয়ে নে। যদি কিছু করতে না পারিস তাহলে অন্য কোনো দিন দেখে নিবি। ঠিক আছে মা, তাই করব। সকালে খেয়ে বেরিয়ে পড়ে। তখনই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা গাড়ি পাশ দিয়ে যায়, আর রাস্তাতে থাকা পানি এসে আকাশের পুরো শরীরে কিছুটা ভিজিয়ে দেয়। গাড়িতে কে ছিল তা বুঝতে পারেনি, কিন্তু গাড়িটা ঠিকই মনে রেখেছে। এইদিকে পাশে একটা নল ছিল, ওখানে শার্টটা ধুয়ে আবার গায়ে পরে নেয়। রাস্তায় রোদের জন্য কিছুটা শুকিয়ে যায়। ভার্সিটিতে এসে ওই গাড়িটা দেখে অবাক হয়ে যায়, আর গাড়িটার কাছে যায় ঠিক তখনই। ওই, তোর সাহস তো কম না, তুই আমার গাড়িতে টাচ করছিস? গাড়িটা তাহলে আপনি চালিয়ে এসেছেন, তাই তো? আমি কি তোদের মতো ভিখারি নাকি যে হেঁটে হেঁটে আসবো? ভিখারি বলে সবাইকে এভাবে সম্বোধন করেন? আপনাদের মতো বড়লোক অহংকারী মেয়েদের এটা নিত্যদিনের কাজ। যত বড় মুখ নয় তত বড় কথা বলিস তুই। আকাশ এই কথা শুনে একটা থাপ্পড় দেয় মেয়েটাকে। এতে কিছু ছেলেও আসে ওর কাছে। তাছাড়া আপনারা তো জানেনই, আজকাল মেয়েদের কথা সবাই বিশ্বাস করে। সামান্য কিছু হলেই মেয়েদের ডাকে সাড়া দিয়ে নিরপরাধ মানুষদের তো মারতে ওরা ভাবে না, কারণ মেয়েদেরকে ইমপ্রেস করে অন্যকে মারার মধ্যে ওরা যেন আনন্দ খুঁজে পায়। এখানেও ঠিক তেমনই হলো।
কিছু ছেলে আসে আকাশকে মারার জন্য, কারণ রোজা ওদের উল্টো পাল্টা বুঝিয়েছে। এদিকে আকাশকে যারা মারতে এসেছে ওরা বেশিরভাগই প্রথম বর্ষের ছাত্র হবে, তা ওরা আকাশের থেকে অনেক জুনিয়র। কিন্তু ওরা জুনিয়র হয়ে একজন সিনিয়রের গায়ে হাত তোলার কথা কি করে ভাবে তাই ভাবছে। এইদিকে ওরা সামনে গেলে একটা মেয়ে আকাশের সামনে এসে দাঁড়ায় আর ওদের বাধা দেয়। থামো তোমরা, কি করেছে যে ওকে মারার জন্য তোমরা এগিয়ে এলে? এই ছেলেটা বিনা কারণে মেয়েটাকে মেরেছে, তাই আমরা এসেছি এই ছেলেটাকে এর জন্য উচিত শিক্ষা দিতে। তোমরা ছেলেরা এমন কেন? মানে? একটা মেয়ে বলেছে বলে ওনাকে মারার জন্য চলে এলে? এরকম তো হতেই পারে মেয়েটা মিথ্যা বলেছে এই ছেলেটাকে মার খাওয়ানোর জন্য। আশ্চর্য, আমি কেন ওকে শুধু শুধু মার খাওয়াতে যাব? কি হয়েছে তা আসলে বলুন তো আপনি সবাইকে। এরপর সবকিছু বলতে থাকে। এটা শোনার পর ছেলেগুলো শান্ত হয়ে যায়। এবার তো দেখলেন দোষটা কার ছিল। আসলে আপনারা ছেলেরা ঠিক একই রকম, মেয়ে দেখলেই হিরো হতে চলে আসেন আর শেষে ভিলেন হয়ে ফিরে যেতে হয়। এতই যখন দরদ, তখন তোর সাথে না হয় বিলেনগিরি করেই দেখাই। কথাটা শুনে আকাশের তো অনেক রাগ হলো। এইদিকে ওরা 5 জন ছিল, তাই ইরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। ইরাকে বুক থেকে সরিয়ে আকাশ ওদের এক এক করে সবাইকে মারতে থাকে। তা দেখেই ইরা আরো বেশি অবাক হয়। সবাইকে মোটামুটি মারা হলেই ওরা ওখান থেকে চলে যায়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তো আমি আপনাকে দেওয়ার কথা। আপনি না থাকলে ওরা হয়তো আমাকে, এদের যেভাবে মারলো এভাবে আমাকে হয়তো মারতো। কারণ আমাকে বাঁচাতে গিয়ে আপনি নিজে বিপদে পড়তেন। আপনাকে বাঁচানো আমি ঠিক মনে করি। তো ধন্যবাদ এভাবে পাশে এসে দাঁড়ানোর জন্য। কথাগুলো বলেই আকাশ তো ঠিকই চলে যায়। এইদিকে আপনারা হয়তো ভাবতে পারেন এটা কি হলো, ওরা একজন আরেকজনকে দেখে চিনতে কেন পারছে না। আসলে ইরা আকাশকে চিনতে পেরেছে বলেই তো বাঁচাতে চলে এলো, কিন্তু আকাশ বেচারা ইরাকে দেখেও চিনতে পারেনি, কারণ ইরা বোরকা পরা ছিল তাই চিনতে পারেনি। ইরা তো মিটমিট করে হাসতে হাসতে ওর ক্লাসে চলে যায়। ইরা ভাবতেও পারেনি আকাশকে এইভাবে কলেজে দেখতে পারবে। এদিকে ক্লাস শেষ করে আকাশ ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, সাথে ওর কিছু কাজ নিয়ে কথা বলছে। কিন্তু আকাশের পড়াশোনা ভালো আর এখনো অনার্স পাশের কোনো কিছু নেই বলে কেউ সাহায্য করতে পারছে না, তাই ওরা কিছু টিউশনের ব্যবস্থা করে দেয়। কেননা আকাশ মেধাবী অনেক, তাই ওর কাছে যে কেউ প্রাইভেট পড়ানোর জন্য আগ্রহ দেখাবে। এতদিন তো আকাশ ওর বাবার টাকায় চলতো, কিন্তু সৎমা আসার পর থেকে যে সবকিছু পাল্টে যাবে তা বুঝতে পারেনি। সেজন্য ওদের সাথে কথা বলে আর কিছু ঠিকানা নিয়ে নেয়। অন্যদিকে ইরা ক্লাস শেষ করে ওর কিছু নতুন বান্ধবী নিয়ে নেয়। ওদের ব্যাচে রোজাও আছে, কিন্তু রোজার সাথে তো এসে ইরা ঝামেলা করে বসেছে, তাই রোজার সাথে ইরার আর বন্ধুত্ব হলো না। ওরা মাঠে আসে, তখন আকাশকে চলে যেতে দেখে ওর কিছু বান্ধবী বলে ওঠে, আকাশ চলে যাচ্ছে। আমি ওর সাথে একটু কথা বলে আসি। চলে যাচ্ছে তো কি হয়েছে? ওর সাথে তোর কি কথা থাকতে পারে? অনেক কথাই, যা আছে বলার। কি কথা আমাকে বল। আমি তো আকাশকে ভালোবাসি। তুই ওই ছেলেটাকে ভালোবাসিস? আর ও কি তোকে ভালোবাসে? উফ, ওকে মনের কথাটা বলার সময় তো পাইনি এখনো। এর মধ্যে কি এমন দেখলি যে ও তোকে ভালো লেগে গেল? তুই তো কিছুই জানিস না, ছেলেটা অনেক মেধাবী, তার উপর কোনো মেয়ে ফ্রেন্ড নেই, সবাই কি ওর থেকে দূরে সরে থাকে। সবাই তো ওর সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ওই কারোর সাথে বন্ধুত্ব করতে চায় না। তা তো বুঝতে পেরেছি আমি ওই দিনেই। কোন দিনে? কিছু না, কিন্তু ও তো চলে গেল তোমার সাথে কথা বলতে বলতে। ও চলে গেলে সমস্যা নেই, কালকে বলে দিও, সেটাই ভালো হবে। তাহলে আমি এখন চলি। তানু চলে যাওয়ার পর ইরা তো আকাশকে নিয়ে ভাবতে থাকে, কেননা আকাশকে প্রথম দেখাতে ইরা অনেক কিছু বুঝতে পেরেছিল, কিন্তু আজকে ওর সম্পর্কে আরও অনেক কিছু জেনে নিয়েছে। কিন্তু আকাশ কোন ইয়ারে আর কোন ডিপার্টমেন্টে পড়ে তা ইরার এখনও জানা হলো না। এইদিকে আকাশ বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলে, তোকে বলেছি রোজগার না করে খাবার বন্ধ। মা, আমি কয়েকটা টিউশনি পেয়েছি, কাল থেকে শুরু করব। সেই জন্য টিউশনের বেতন পাওয়া পর্যন্ত আমাকে খেতে দিতে হবে। মাস শেষে বেতন পেলে আমি সব টাকা দিয়ে দেব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। সেজন্য 1 মাস আর কিছু বলবো না, কিন্তু 1 মাস পর বুঝতে পারবি আমি কেমন মা।
আকাশের আব্বু ওনার স্ত্রীর কথা শুনে না চাইতেও কেঁদে দেয়, কেননা উনি নিজের ছেলেকে কখনো কাজ করতে দেয়নি, কিন্তু এখন থেকে ওনার ছেলেকে কাজ করতে হবে তা জেনেই ওনার কান্না পাচ্ছে। এইদিকে আকাশ টিউশনে করাতে থাকে। এভাবে দেখতে দেখতে 3 দিন কেটে যায়, তাই আবারও মাঠে যায় খেলার জন্য। সেদিনের মতো আজকে বলটা ইরার রুমে ঢুকে যায়। এটা কি করলি তুই? আমি আবার কি করলাম? এত জোরে মারলি যে বাসার ভেতরে বলটা ঢুকে গেল। এখন যা, বলটা নিয়ে আয়। না বন্ধু, আমি যাব না। যাবে না মানে? বল না আনলে ওরা খেলবে কি করে? তাছাড়া ওদেরকে তো ব্যাটিং করার সুযোগ করে দিতে হবে। আকাশ কোনো উপায় না পেয়ে আসতে থাকে। এদিকে ইরা আকাশকে আসতে দেখে গেট আর দরজা খোলাই রাখে। আর ইরা আজকে শাড়ি পরে আছে, কেননা আকাশকে খেলতে দেখে ইরা শাড়িটা পরে নেয়, শুধু আকাশ কখন আসবে তা দেখার অপেক্ষায়। একটু পরে গেটের সামনে এসে দেখে গেটটা খোলা ছিল, তাই ওখান দিয়ে বাসার ভেতর প্রবেশ করে আর নিজের মনে ভয় নিয়ে থাকে। এদিকে ইরাও সুযোগ বুঝে বিছানায় বলটা রেখে দিয়ে দরজা খোলা রেখে দরজার পেছনে লুকিয়ে পড়ে। এদিকে আকাশ দরজার দিকে তাকাতেই দেখে দরজা খোলা আর বলটা বিছানার উপরে। এই সুযোগ, কেউ নেই বাসার মধ্যে। এই সুযোগে আকাশ গিয়ে বিছানা থেকে বলটা নিয়ে আসতে যায়, তাই পা বাড়ালো বলের দিকে। বিছানা থেকে বলটা ঠিকই নিল, কিন্তু যেই দরজার দিকে তাকালো দেখলো ইরা দাঁড়িয়ে আছে চাবি হাতে, আর দরজা আটকে নিল চাবি দিয়ে। তারপর চাবিটা বুকে রেখে দেয়। কি ব্যাপার, আপনি দরজা আটকালেন কেন? দরজা না আটকালে যদি অন্য কেউ দেখে ফেলে? কে কি দেখাবে? আমি আর তুমি এই রুমের মধ্যে যা যা করবো তা অন্য কেউ দেখে ফেললে তো সমস্যা, সেই জন্যই দরজা আটকে নিয়েছিলাম। তাছাড়া আমাকে দেখতে কেমন দেখাচ্ছে তা তো বললে না তুমি। খুব ভালো দেখাচ্ছে। খুব ভালো। শুধু ভালো কেন হতে যাবে, অনেক সুন্দর দেখাচ্ছে। প্লিজ এবারের মতো আমাকে যেতে দিন, আমি কথা দিচ্ছি আর কখনো এখানে ক্রিকেট খেলতে আসবো না। তুই যদি ক্রিকেট খেলতে না আসিস তাহলে তোকে আমি দেখবো কি করে? মানে আপনাকে দেখার কি আছে? অনেক কিছু আছে। আজকে আমি তোমার জন্য সেজেছি, তাই এই রুম থেকে বের হয়ে গেলে আমার কিছু শর্ত মানতে হবে। কি কি শর্ত? আমার কপালে চুমু দিতে হবে, আমাকে জড়িয়ে ধরতে হবে, আমাকে কোলে নিতে হবে। কি? আমি পারবো না এসব করতে। না পারলে আমি চিৎকার করে বলবো তুমি আমাকে রুমে একা পেয়ে আমার। আপনার কথা তো কেউ বিশ্বাস করবে না, আমি সবাইকে বলবো আমি বল আনার জন্য এসেছি। ভালো করে ভেবে দেখো, তুমি একা আমার রুমে এসেছো, তাছাড়া তুমি যে বলের জন্য এসেছো এটা কে বিশ্বাস করবে? কিন্তু আমরা দুজনে বদ্ধ রুমে, একটা ছেলে আর একটা মেয়ে, ভেবে দেখেছো লোকে কি ভাবতে পারে? এবার ইরার কথাগুলো আকাশকে ভাবাতে থাকে। এইদিকে কোনো উপায় না পেয়ে ইরার কপালে চুমু দেয়। এতে ইরা অনেকটা শিহরিত হয়ে আকাশকে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ ওরা জড়িয়ে ধরে থাকে একজন আরেকজনকে। এতে মনে হচ্ছে ওদের মধ্যে এক আলাদা রকমের ফিলিংস কাজ করতে থাকে। এরপর আকাশ না চাইতেও ইরাকে কোলে নিয়ে সরাসরি কিস করে দেয়, যা ইরা ভাবতেও পারেনি আকাশ যে এমন কিছু করে বসবে। কিস করা শেষ হলেই ইরাকে নামিয়ে দিয়ে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমি চাই না এরকম কিছু করতে, কিন্তু চাই না কি থেকে কি হয়ে গেল। প্লিজ আমাকে এবার যেতে দিন, নয়তো খুব খারাপ কিছু হয়ে যেতে পারে আমাদের দুজনের মধ্যে। ঠিক আছে, তবে একটা কথা, কোনো মেয়ের সাথে ভুলেও তুমি মিশবে না। আমি তো মেয়েদের থেকে এমনিতেই দূরে থাকি। তা তো দেখলামই, এখন যাও। তবে আজকে অনেক কিছু তুমি আমাকে দিলে, যা আমার মনে থাকবে সারা জীবন। দরজা খুলে দিলেই ওখান থেকে বেরিয়ে বন্ধুদের বল দিয়ে দিল। কোনো খেলাই না খেলে কিছুক্ষণ পর চলে আসে বাসায় আর ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় ওরা দুজনেই দুজনের কথা ভাবতে থাকে। ইরার তো ঘুমই আসছে না, কেননা ইরা না চাইতে অনেক কিছু হয়ে গিয়েছে যা ইরা ভাবতেও পারেনি। এদিকে আকাশ তো ভাবতে থাকে, আচ্ছা মেয়েটা কে, আর আমার কাছে এবার কি চায়? আমি ওই মেয়েটার কাছে গেলে আমার সাথে এমন কেন করে? আচ্ছা মেয়েটা কি আমাকে ভালোবাসে? আমার কেন যেন মনে হচ্ছে মেয়েটা আমাকে ভালোবাসে, কিন্তু আমার তো কোনো পরিচয় জানে না মেয়েটা, তাহলে আমাকে ভালোবাসবে কেন? কিন্তু আমাকে যদি পছন্দ নাই করে তাহলে আমাকে কেন এত কাছে টানছে? উফ, মাথায় কিছু ঢুকছে না। মেয়েটা আমার কাছে কী চায় তা তো আমাকে জানতেই হবে। কথাগুলো নিজের মনে মনে বলতে থাকে। এদিকে তখনই ওর মা চলে আসে। ওই এত রাত পর্যন্ত জেগে কি করছিস রে? এমনিতেই জেগে আছি। কাল সকালে বাজারে এসে এগুলো নিয়ে নিবি। আকাশের হাতে একটা কাগজ আর কিছু টাকা ধরিয়ে দিল।
কিন্তু আমার তো 9:30টায় কলেজ, আর আমাকে 9টার আগে যেতে হবে। আমি এত তাড়াতাড়ি বাজারে গিয়ে কি করে আসবো? আসছে আমার নবাবজাদা, কি করে আনবি তা আমি জানি না, তবে সকালে আমি বাজার যেন দেখতে পাই। তাছাড়া কাল যদি বাজার লেট করে আসে তাহলে মনে রাখবি তোর খাওয়া বন্ধ। ঠিক আছে, আমি সকাল সকাল বাজার নিয়ে আসবো। মনে থাকে যেন। সকালে বাজার নিয়ে এসে ওর মায়ের হাতে দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে কলেজে যাওয়ার পর বন্ধুরা তো জিজ্ঞেস করেই চলেছে কেন এত লেট হলো আসতে। ওদের সবটা বলতে থাকে। সবটা শোনার পর এরকম হলে তুই থাকবি কি করে ওর বাসায়? আর তো একটা বছর, এরপর তো আমি আইপিএস এর জন্য নিজেকে তৈরি করব। সেটাই ভালো হবে। তাহলে চল এখন ক্লাসে যাই। কিন্তু আইপিএস পড়ার জন্য এত টাকা পাবি কোথায় তুই? দেখবি কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, দেখা যাবে। ওরা ক্লাসে যায়। ওখানেই ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। কথা শেষ হলে মাঝার একটা কোণায় এসে বসে পড়ে। আকাশের পেছনে আবার ইরা এসে বসে। আপনারা তো সবটাই জানেন, কিন্তু আকাশ কিছুই জানে না। কেননা মেয়েরা বোরখা পরলে ওদের ঠিকভাবে চেনা যায় না। এই জন্য ওদের অনেকগুলো সুবিধা হয় নিজেকে লুকিয়ে রাখার জন্য। এইদিকে ওরা কথা তো বলতে থাকে, আকাশও ওর মতো করে কথা বলতে থাকে এবং ওর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে থাকে, যা এরা শুনতে পায় আর মনেও কিছুটা দুঃখ পায়। তাছাড়া দুঃখ পাবে নাই বা কেন আপনারাই বলুন। যাকে এরা এত ভালোবাসে আজ সেই মানুষটা এতটা কষ্টে দিন কাটাচ্ছে তা জানার পর ভালোবাসার মানুষটা কষ্ট পাবে এটা তো স্বাভাবিক। ইরার চোখে পানি দেখে, কিরে তুই কাঁদছিস কেন? কই? তাহলে তোর চোখে পানি কেন? এমনিতেই মনে হয় কিছু পড়েছে। তাহলে এখন এখান থেকে চল, উঠে গিয়ে অন্য কোথাও বসি। না থাক, এখানেই ঠিক আছে। কিন্তু তোর চোখে তুই একটু পানি দিবি? আপনারা তো বুঝতেই পারছেন এরা কেন এখান থেকে যেতে চাইছে না। কেননা এখান থেকে চলে যাওয়া মাত্রই তো আকাশের সম্পর্কে আর কোনো কিছু জানা হবে না, সে যেন উঠছে না। অনেকক্ষণ পর আকাশ ওর বন্ধুদের সাথে ক্যান্টিনে যায়। ওখানে ইরা ওর বান্ধবীকে নিয়ে যায়। এইদিকে ইরা আকাশের সামনে টেবিলে এসে বসে, তাও কিছুটা দূরেই। এইদিকে তানুর ব্যাপারটা কেমন যেন সন্দেহ লেগেছে, তাই সত্যিটা জানার জন্য জিজ্ঞেস করে, এরা একটা কথা বলতো। কি কথা? ওই ছেলেটাকে তোর কেমন লাগে? কোন ছেলেটা? আরে ওই যে আমার পাশে যে ছেলেটা আছে ওই ছেলেটা। তোর পাশে তো 3টা ছেলে আছে, ওখান থেকে তুই কার সাথে কথা বলছিস বলতো? আরে নীল শার্ট পরা ছেলেটা। নীল শার্ট তো আকাশ পরে আছে। তানু কিছু বুঝে যায়নি তো? উফ, যদি কিছু বুঝে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ওকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না। কি রে, কোথায় হারিয়ে গেলি? কোনো কিছু তো বললি না। আর আমি তো এখনো ছেলেটাকে ঠিকভাবে দেখতেই পেলাম না। আর কোথায় না দেখে কি করে বলবো, তুই বল। একটা কাজ কর, আমরা একটু আগে ওই দিকে এসে বসি, তাহলে ওই ছেলেটাকে দেখতে পাবো। আচ্ছা চল তাহলে ওদের একটু সাইডে গিয়ে বসি। এবার ইরা ও আকাশ ওরা দুজনেই দুজনকে দেখতে পাচ্ছে, কিন্তু আকাশ ইরাকে মোটেও পাত্তা দিচ্ছে না। কি রে, কি ব্যাপার বলতো? কোন ব্যাপার? ওই ছেলেটাকে তো পাত্তা দিচ্ছে না। সরি, এতে আমার করার কি আছে? তোর মতো একটা মেয়েকে ওই ছেলে পাত্তা দিচ্ছে না, এটা কি ভাবা যায়? তুই বল। কেন ভাবা যায় না? তাছাড়া এমনও তো হতে পারে ছেলেটা কোনো মেয়েকে ভালোবাসে, সেজন্য এরকম কাউকে পাত্তা দিচ্ছে না। তাই বলে এরকম ইনোসেন্ট? একটা কথা বুঝলাম না, তুই ওই ছেলেকে নিয়ে কেন পড়ে আছিস? তোর কি আর অন্য কোনো কাজ নেই? আসলে এতটা হ্যান্ডসাম যে আমি তো ওর প্রেমেই পড়ে গেলাম। আই মিন লাভ। ভুলভাল ইংরেজি বলা বন্ধ করবে? কেন? নয়তো আই লাভ ইউ বলতে গিয়ে ভুল ইংরেজি বলে বেচারার না বেহাল অবস্থা করে ফেলিস। তোর মাথা। এখন বল, ওই ছেলেকে তোর কেমন লাগে? যদি পছন্দ হয় তোর, তাহলে আমার জন্য একটু সেটিং করে দে না রে। আমারই কি কাজই মনে হয় যে আমি সেটিং করিয়ে দিব? তাছাড়া আমার পছন্দ হলে আমি ওর সাথে সেটিং করব। আমি কেন তোর সাথে ওর সেটিং করিয়ে দিব? তাহলে তোর পছন্দ হয়েছে, তাই তো? এরকম ছেলেকে কার না পছন্দ হবে? তাহলে তলে তলে এত কিছু? তলে এত কিছু কোথায় তুই দেখলি? আরে ওটা কথার কথা। এখন বল, ছেলেটাকে তুই কবে থেকে চিনিস? কোন ছেলের সাথে কথা বলছিস তুই? এতক্ষণ ধরে যে ছেলেটাকে তুই ফলো করে যাচ্ছিস, আমি সেই ছেলেটার কথাই বলতেছি। আরে না, এখন চল তো,
বাসায় যাই আমরা। ওরা তো বাসায় চলে যায়, এদিকে আকাশও বাসায় যায়। বাসায় যাওয়ার পরে 1 মাস তো হয়ে গেল, এখনো তোর টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই। মা 1 মাস বলে তো আর কেউ টাকা দেয় না। সরকারি রুলস অনুযায়ী ওদেরও তো 8 থেকে 10 তারিখের ভিতরেই টাকা জমা হয়। সেই হিসেবে আরও 3 দিন অপেক্ষা করো। ঠিক আছে, 3 দিন সহ্য করব। এরপর থেকে খাবার বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত তুই টাকা না দিবি। ঠিক আছে। কিছুক্ষণ পর আকাশের নাম্বারে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করে সালাম দেয়। অপর পাশ থেকে একটা মেয়ে সালামের উত্তর দেয়। মেয়ের কণ্ঠটা চিনতে না পারায় প্রশ্ন করে, কে আপনি? কে আর হবে? তোমার কাছের একজন। আমার কাছে তো কোনো মেয়ে নেই। না থাকলে তো আরো ভালো, দুজনে একসাথে থাকলে প্রেম করব। আমি তা পারবো না। কেন পারবে না? আমি তো আপনাকে ঠিকভাবে চিনিই না। তাছাড়া আপনি নিজেও তো মনে হয় আমাকে চেনেন না। তাহলে চেনার পরে কি প্রেম করবেন? ঠিক আছে, আমি তাহলে পরিচয় দিচ্ছি। না, লাগবে না আপনার পরিচয়। শুধু এতটুকুই বলবো, আমাকে আর কল করবেন না। দেখো, তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি কিছু একটা করে বসবো, আর তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র তুমি। আমি কেন দায়ী থাকবো বুঝলাম না। কারণ লাস্ট আমি আপনার সাথেই কথা বলেছি, আর কিছু করার পর আপনার নাম্বারের মোবাইল নাম্বারটা লিখে দিয়ে যাব। এমনটা করবেন না। এতে কি লাভ আপনার? আমার লাভ হবে নাকি ক্ষতি হবে তা তো তোমার জানতে হবে না। তুমি আমার সাথে কথা বলবে কি না তাই সবচেয়ে বড় কথা। দেখুন, এভাবে ব্ল্যাকমেল করে কোনো কিছু পাবেন না আমার কাছ থেকে। ওই সিনেমার ডায়লগ বন্ধ করো। তোর থেকে আমার কিছু চাওয়ারও নেই তেমন, শুধু একটা কিছু চাইবো, তা দিলেই হবে। সেটা কি? তোমার মন মানে? উফ, এই ছেলে দেখি কিছুই বোঝে না। আরে আমাকে ভালোবাসতে হবে মন আর প্রাণ দিয়ে। এবার কি বুঝেছো? বুঝলাম না, কিন্তু আমি তো অন্য কাউকে পছন্দ করি। কে সে? নাম কি তার? একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটা উত্তর দেব বলো তো? আচ্ছা ঠিক আছে, একটা একটা করে প্রশ্নের উত্তর দাও, তাহলেই তো হয়। আমি একটা মেয়েকে পছন্দ করি। আমি যখন ক্রিকেট খেলতে যাই তখন এরপর সবটা বলতে থাকে। সবটা বলতে কোলে নেওয়া কিস এগুলো কোনো কিছু বলেনি, শুধু নিজের মতো করে বলে দিয়েছে। সবটা শোনার পর, আচ্ছা, মেয়েটা তো তোমাকে নাও ভালোবাসতে পারে। তাছাড়া এতদিন হলো এখনো পর্যন্ত মেয়েটার থেকেও নাম্বারটা পর্যন্ত তুমি নিতে পারোনি, তাহলে তোমার দ্বারা কি হবে তা তো বুঝতেই পারছি, তাই না? দেখুন, আপনার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই, তাই কল কেটে দিন, ঘুমান। কল কেটে দেওয়ার পর ইরার মনে তো অনেক খুশি লাগছে, কেননা আপনারা তো কারণটা বুঝতেই পারছেন কেন এত খুশি হয়েছে। তাছাড়া খুশি তো হওয়ারই কথা। এতদিন আকাশের মুখ থেকে কথাটা শুনতে চেয়েছিল, কিন্তু আকাশ তো বলেনি, তাই আজকে অচেনা হয়ে তাও জেনে নিল। পরের দিন যখন কলেজে আসে তখন তানু আর ইরা এসে আকাশের সামনে দাঁড়ায়। ওই এদিকে আয়। জি জি, আমাকে বলছেন? তোকেই ডাকছি। কোথায় যাচ্ছিস? ক্লাসে যাচ্ছি। কিন্তু আপনারা কারা? এইসব প্রশ্ন আমাকেই কেন বা করছেন? কেন? প্রশ্ন করেছি বলে কি খারাপ লাগছে? তা না, আমি ফাইনাল ইয়ার আর তোমরা 2য় বর্ষ, তাই কোন সাহসে আমাকে এইসব কথা বলছো তাই ভাবছিলাম আর কি। সাহস আছে বলেই তো বললাম। তাছাড়া তোমাকে আমার ভালো লাগে। তোমারও কি সেম লাগে? আরে রাতের বেলায় একটা মেয়ে আমার সাথে কথা বলার জন্য কত রকম হুমকি আর কত কিছু যে বলে গেল, অল্পের জন্য বেঁচে গেলাম। কিন্তু সেই বিপদ ঘুরে ফিরে তো আবার আমার সামনে এসে পড়লো। দেখো, তোমাকে কে কি বলেছে তা আমি মোটেও জানতে রাজি না। আমার তোমাকে ভালো লাগে, এটাই আমার কাছে অনেক কিছু। কি দিন আসলো জুনিয়ররা র্যাগিং নিয়ে আমাকে হুমকি দিচ্ছে। দিচ্ছি, কথাটা মাথায় রাখিস। ওরাও চলে যায়। এদিকে আকাশ কি করবে বুঝতে পারছে না। একদিকে ক্রিকেট খেলার মেয়েটা, অন্যদিকে এই মেয়েটা, আবার অন্যদিকে মোবাইলের মেয়েটা, বুঝতে পারছে না কি থেকে কি করবে। অন্যদিকে আকাশ 3 দিন পর খেলতে যায়। এদিকে ইরা আকাশের পথ চেয়ে বসে আছে, কিন্তু একটু আফসোস হয়নি, কারণ কোনো না কোনো ভাবে আকাশের সাথে তো ইরার দেখা হয়, সেজন্য তেমন একটা আপসেট না। কিন্তু খেলতে না আসার জন্য একটু আফসোস হচ্ছে। কিছুক্ষণ পর আবির ব্যাটিং করে বল ছক্কা মারলে ওই বাড়িতে এসে পড়ে। ওই বাড়ির দিকে বলটা দিতে হলো, এখন না জানি কি হবে। এই আকাশ, বলটা তো নিয়ে আয়। আমি কেন যাব? তুই মেরেছিস, তুই নিয়ে আয়। দোস্ত, তুই ছাড়া আজ পর্যন্ত কেউ বল আনতে পারেনি, তাই দোস্ত তুই যা, খেলা তো শেষ,
তুই বল নিয়ে বাসায় চলে যাবি, আমরা গেলাম। ওদের কথা শুনে বেরিয়ে পড়ে বাসার দিকে, কিন্তু আজকে বাসায় গিয়ে কাউকে না পাওয়ায় আকাশের মনটা খারাপ হয়ে যায়। এদিকে ইরা লুকিয়ে লুকিয়ে আকাশকে দেখবে। এদিকে আকাশ যখনই মন খারাপ করে বেরিয়ে যেতে চাইবে, তখনই ইরা পেছন থেকে এসে চোখে হাত দেয়। কে আমার চোখে হাত দিয়েছে? এই কথাটা বলতে থাকে, কিন্তু কেউ কোনো শব্দ না করায় আকাশ চোখে হাত দিয়ে অনুভব করতে থাকে কে হতে পারে। কিন্তু হাত দিতে বুঝতে পেল এটা ইরাই ছিল। ও তাহলে আপনি? ধ্যাত, কি করে বুঝে গেল ওটা আমি ছিলাম? আমি কারো স্পর্শ সহজে ভুলি না। ও তাই নাকি? কিন্তু আমি তো তোমাকে এখনো ওরকমভাবে কখনো স্পর্শ করিনি, তাহলে বুঝলে কি করে? এত কিছু হয়ে যাওয়ার পরও বলছো, আমি বুঝলাম কি করে? এবার কিছুটা লজ্জা পেয়ে জড়িয়ে ধরে। আচ্ছা একটা কথা বলবো কি? কি কথা? তুমি কি আমাকে পছন্দ করো? হঠাৎ এই প্রশ্ন? এমনিতে বললাম। আমি তোমাকে পছন্দ করি কি না তার উত্তর 2 বছর পরে দিব। এত লেট কেন? আমি দেখতে চাই তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার জন্য কি কি করতে পারবে। মানে ঠিক বুঝলাম না। এই ধরো, কোনো মেয়ের সাথে মিশতে পারবে না, কারোর সাথে কথা বলতে তো দূরের কথা, ওদের পাশ দিয়ে হেঁটেও যেতে পারবে না। কিন্তু তুমি যদি পরে আমাকে ধোকা দাও? তাহলে একটা কাজ করো, আমি আমার নিজের কিছু ভিডিও তোমাকে পাঠিয়ে দিব, তারপর আমি যদি তোমাকে ধোকা দিই তাহলে এগুলো মানুষদের দেখিয়ে দিও। কথাটা শুনে এতটা রাগ হয় যে একটা থাপ্পড় দেয় ইরাকে। থাপ্পড় কি জন্য দিয়েছে তাই ইরা এখনো বুঝতে পারছে না। কি হলো, মারলে কেন? এটা যদি পছন্দ না হয় তাহলে চলো এখনই আমরা বিছানায় গিয়ে। কথাটা বলা মাত্রই আরেকটা থাপ্পড় দেয়। তুমি কি ভাবো বলো তো? এত কিছু করলে কি বিশ্বাস অর্জন করা যায়? তুমি কি ভাবো এগুলো হওয়ার পরেও যদি আমি তোমাকে ইগনোর করি তখন তুমি কি করবে? তুমি এরকম কিছু করবে না, এটা আমার বিশ্বাস আছে। কিন্তু তুমি বিশ্বাস করছো না বলে আমি তোমাকে এগুলো বলতে বাধ্য হয়েছি, কারণ আমি তোমাকে নয়তো কিভাবে বিশ্বাস করাবো বলতে পারো? লাগবে না আর বিশ্বাস করা, তোমার চোখের পানি এটাই যথেষ্ট। তবে একটা কথা জেনে রাখো, আমার পরিবারের সৎ মা আছে, উনি আমাকে। এরপর বাকি কথা বলতে থাকে। সবটা শুনে দেখো, তুমি একটুও চিন্তা করো না, আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করব। তুমি কেন আমাকে সাহায্য করতে যাবে? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে সাহায্য করলে যখন তুমি সাফল্য অর্জন করবে তখন তুমি নিজেই আমাকে সেই সাফল্যের অর্জনের মূল ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দিতে পারবে। তখন আমি নিজেকে খুব গর্ববোধ করতে পারবো। আকাশ এবার নিজেই কেঁদে ইরাকে জড়িয়ে ধরে। সত্যি আমি যেদিন সফল অর্জন করব সেদিন তুমি আমায় সেদিন অর্জন করবে। ঠিক আছে, এখন বাসায় যাও। তবে ক্লাসমেট বা কোনো মেয়ে যদি কোনো কিছুর জন্য সাহায্য নিতে আসে তাহলে তাদের সাহায্য করতে পারো, এতে আমি কোনো কিছুই মনে করব না। তবে একটা কথা, ওরা আমার জায়গাটা যেন না নিতে পারে কেউ। আর আমার নাম্বার তো তোমার কাছে আছেই, যখন নিজেকে একা মনে করবে আমার বাসায় চলে আসিও। বাবা মা তো দিনের বেলা বাসায় আসে না, রাতে রান্না করে রাখে, তারপর সকালে গরম করে দুজনে অফিসে চলে যাই। এরপর আমি বাসায় একা একাই থাকি সন্ধ্যা পর্যন্ত। সেজন্য তোমার একা বা মন খারাপ হলে তোমাকে কল দিয়ে চলে আসতে পারো। ঠিক আছে, সন্ধ্যা হয়ে আসছে, আমাকে এবার বাসায় গিয়ে পড়তে হবে। সামনে আমাকে। সামনে কি? কিছু না, পড়াশোনা শেষ হলে চাকরির জন্য পড়াশোনা আবার শুরু করব। আচ্ছা ঠিক আছে। কিন্তু তুমি তো তোমার সম্পর্কে কোনো কিছুই বললে না, কোথায় পড়ো এসব ব্যাপারে। আমি তো কলেজে পড়ি। তারপর একটা কলেজের নাম বলে যেন আকাশ বুঝতে না পারে সবকিছু। এরপর ওখান থেকে এসে পড়তে বসে। রাতের বেলা আকাশের মা এসে হাজির। তোর না আজকে টাকা দেওয়ার কথা? হ্যাঁ, টাকা তো আমার সামনেই আছে, আমি ভেবেছিলাম খাবার খেতে আসলে তখন দিয়ে দেব, কিন্তু তুমি তো দেখছি এখন নিয়ে যেতে চাচ্ছ। তখন নেই আর এখন নেই, টাকা তো নিতেই হবে, সেজন্যই দে, টাকা দে। টাকা পেয়ে উনি চলে যায় বাবার কাছে। বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। তখন শুরু হয় ওনাদের মধ্যে কথা কাটাকাটি। তুমি কি ভেবেছো আমাকে? তুমি আমার মা মরা ছেলেটাকে এইভাবে দিনের পর দিন এরকম অত্যাচার করতে পারো না। আমি কি করব না করব তোমাকে বলতে আসিনি। তাছাড়া একটা কথা শুনে রাখো, এই বাড়িতে যতদিন আছেই ততদিন টাকা দিয়ে থাকতে হবে। তাছাড়া ওকে তো আমি এমনিতেই 2-3 বছর পর
এই বাড়ি থেকে বের করে দেব। তুমি কি পাগল হয়ে গেছো? ওকে বাড়ি থেকে বের করে দিবে মানে? বের করে দেবো। ওকে সারা জীবন আমি এই বাড়িতে ধরে রাখবো নাকি? আমার বাড়ি, আর তুমি আমার এই ছেলেটাকে সেই বাড়ি থেকে বের করে দিতে চাইছো? চাইছি, কারণ এই বাড়িটাই এখন আমার। তাই তুমি আর কোনো কথাই বলবে না। যদি বলো তাহলে শেষ বয়সে তোমাকে বাড়ি থেকে বের করে দেব, কথাটা মনে রেখো। কথাটা শুনে আকাশের বাবা রেগে গিয়ে আকাশের মায়ের গায়ে হাত তোলে। এই নিয়ে দুজনের মধ্যে রাগারাগি চলতে থাকে। রাতে কেউ খেতে যায়নি। এদিকে আকাশের ক্ষুধা লাগার কারণে চলে আসে খেতে। খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। তখন কি জন্য অভিভাবকদের আসতে বলেছে, কিন্তু আকাশের বাবা তো সময় পাবে না। সেজন্য আকাশ ওর মাকে আসার জন্য বলে। মা, ও মা। কি হয়েছে? কানের কাছে এমন ঘ্যান ঘ্যান করছো কেন? মা, একটা কথা বলার ছিল। কি কথা? কালকে তোমাকে আমার সাথে কলেজে যেতে হবে। ওখানকার স্যারেরা মিটিং রেখেছে, সামনে তোমার পরীক্ষা, সেই জন্য স্যারেরা কিছু বলবে তোমার সাথে। কখন যেতে হবে? আমি সকালে যখন কলেজ যাব তখন আসলেই হবে। ঠিক আছে। এদিকে আকাশের মা মনের মধ্যে বিভিন্ন রকমের ফোন দিয়ে আটকে রাখে। পরের দিন কলেজ যাওয়ার পর আকাশের কিছু বন্ধু আর ইরাও ওখানে আসে। আকাশকে দেখে, আকাশ, তাহলে আন্টিকে শেষ অবধি রাজি করতে পেরেছিস? তোমরা কারা? মা, ওরা আমার ফ্রেন্ড। তা তো বুঝতে পারলাম, কিন্তু এই মেয়েটা কি? মা, ও সেকেন্ড ইয়ারে পড়ে। তা তোর সাথে কেন? তোর সাথে ওর কিসের সম্পর্ক? মা, কোনো সম্পর্ক নেই আমার ওর সাথে। তাহলে এই মেয়েটা এখানে কেন? হয়তো কোনো কাজে এসেছে। তাছাড়া সিনিয়রদের কাছ থেকে ওরা মাঝে মাঝে সাহায্য নেয়, সেই জন্য এখানে এসেছে হয়তো। এই মেয়েটাও কি সত্যি বলছে? তোমাদের মধ্যে কোনো চক্কর চলছে না তো? না আন্টি, আমার চয়েস কি এত খারাপ নাকি ওর মতো একটা ছেলেকে পছন্দ করতে যাব? আমি নিজেই আসি গাড়িতে করে, আর এই ছেলে আসে হেঁটে হেঁটে। তাহলে ভাবুন, আমার সাথে কি এর কোনো দিক দিয়ে যায় নাকি? কথাটা তো খারাপ বলনি। আমি যাচ্ছি তাহলে স্যারের কাছে, দেখি উনি কি বলে। আকাশের মা চলে যাওয়ার পর ইরাকে অবাক করে দিয়ে কানে হাত দিয়ে শরীরে ইঙ্গিত করে। আকাশের মা কিছুটা দূরে যাওয়ার পর, সরি, তখন যদি এই কথাগুলো না বলতাম তাহলে তো আপনার মা কথাগুলো আরও পেঁচাতে থাকতো, তাই ওরকমভাবে কথা বলতে হয়েছে। কোনো ব্যাপার না, তবে ওইভাবে বললেও কথাগুলো কিন্তু সত্যি বলেছে। আচ্ছা, যাই হোক সেসব কথা। এখন আমাকে এটা বলুন, আপনি এখানে কেন ক্লাস ফাঁকি দিয়ে? আপনাকে দেখার জন্য এসেছি। তাছাড়া আপনার মায়ের বয়স একটু কম হয়ে গেল না? দেখে তো 40 বছর মনে হচ্ছে। সেই হিসেবে তো উনি আমার দ্বিতীয় মা, আর আমার খেয়াল রাখার জন্য বাবা ওনাকে বিয়ে করে আনেন। আজ 5 বছর হলো। তাহলে সেই হিসেবে তো ওনার ছেলে মেয়ে থাকার কথা। সে বিষয়ে পরে বলি, এখন আমাকে যেতে হবে, আর আপনিও নিজের ক্লাসে যান তাহলে। ঠিক আছে। এদিকে তানু তো কিছু বুঝে উঠতে পারছে না। অন্যদিকে আকাশ ওর মতো করে কথা বলতে থাকে। স্যার মিটিং শেষ করে এসে আকাশ ওর মাকে নিয়ে চলে আসে। তখন ওর মাকে প্রশ্ন করতে থাকে, মা, কি বলেছে স্যার? যাই বলে থাকুক, তা জেনে তুই কি করবি? স্যার তো বলেছিল আমাদের সম্পর্কে কিছু কথা বলবে, আমাদের কীভাবে খেয়াল রাখতে হবে এইসব বিষয়ে কথা বলবে বলেছিল। কিন্তু তুমি তো বলছো কিছু বলেনি। তোকে চুপ থাকতে বললাম না আমি? চুপ তো থাকতে বলবে, কারণ স্যারেরা যেসব কথা বলেছে তুমি তো সেই সব বিষয়ে কখনো খেয়াল রাখতে পারবে না, সেই জন্য এখন এসব কথা বলছো। বাসায় চলে আসে। এইদিকে আকাশের মন খারাপ, তাই ইরাকে বল দিয়ে ওদের বাসায় আসে। ইরা দরজা খুলে দিয়ে আকাশকে নিয়ে বারান্দায় আসে। ওখানে দোল খেতে খেতেই ওরা কথা বলতে থাকে। কথা বলতে বলতে সন্ধে হয়ে আসতেই, তুমি একদম টেনশন করিও না, আমি তো তোমার পাশে আছি। তোমার সব দিক দিয়ে আমি খেয়াল রাখবো। তুমি শুধু বলিও তোমার কখন কি লাগবে, তাহলে আমি আগে থেকেই তাকে তৈরি করে রাখবো। তাহলে আমি উঠছি। আচ্ছা, যাও। এদিকে আকাশ যাচ্ছে না বলে, কি ব্যাপার, কিছু কি বলতে চাও? পাটা আমার হাঁটুর উপরে দিয়ে রাখো। কেন? আরে রাখো, তারপর বলছি। হাঁটুর উপরে পা রাখলে আকাশ একটা পায়েল পরিয়ে দেয় পায়ে। এতে ইরা অনেক খুশি হয় আর জড়িয়ে ধরে। তোমাকে দেওয়ার আমার সামান্য উপহার। তোমার কাছে সামান্য হলেও আমার কাছে এটা কিন্তু অনেক বেশি দামি। সত্যি তুমি অনেক ভালো। তুমিও তো অনেক ভালো। তাহলে এখন বাসায় গিয়ে পড়ো। তোমার তো সামনে পরীক্ষা, আর আমারও পরীক্ষা, সেজন্য পড়তে হবে।
তাই তুমি পরীক্ষা শেষ করে না হয় আমরা ভালো করে দেখা করব। ততদিন তুমি সময় করে করে আসিও দেখা করতে। আমি এমনই একজন মানুষ, জানি না তোমার কথা আমার পরিবারকে জানাতে পারবো কিনা। তুমি তো তোমার বাবাকে অনেক শ্রদ্ধা করো, তাহলে তোমার বাবাকে আমাদের রিলেশনের কথা বলিও। তোমার মাকে জানানোর প্রয়োজন নেই। তাই করব, কিন্তু ওনাকে তবু একবার জানাবো, দেখি উনি কি বলে। ঠিক আছে, বলিও। এখন তাহলে বাসায় যাও। ঠিক আছে। বাসায় এসে পড়াশোনা করতে থাকে। এদিকে ইরাও ওর পড়াশোনা শুরু করতে থাকে। অন্যদিকে দিন যতই যাচ্ছে আকাশের পরীক্ষা কাছে চলে এসেছে, তাই ইরার কাছে শেষবারের মতো দেখা করে ওদের বাকি কথা সেরে নেয়। আর ইরা আকাশের হাতে 2000 টাকা দেয়। আকাশ নিতে যায়নি, তাই জোর করে দিয়ে দেয়। ওই টাকা নিয়ে সে চলে আসে। এদিকে পরীক্ষা শুরু হওয়াতে আর ইরার সাথে তেমন একটা যোগাযোগ হয়নি, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর জানতে পারে ইরার বাবা মা ওকে নিয়ে আমেরিকায় চলে এসেছে। এদিকে খবরটা শুনে আকাশ তো কেঁদে দেয়। 1 বছর পর আমার সাথে? আচ্ছা, পাঠিয়ে দাও। কিছুক্ষণ পর একটা মেয়ে আসে। মেয়েটাকে দেখে আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায়, কেননা মেয়েটার অন্য কেউ ছিল না, সে ছিল ইরা। এরকম ভাবে ইরাকে দেখবে আকাশ কল্পনাও করতে পারেনি, কিন্তু এটা অফিস, তাই নিজেকে সংযত করে। বসুন এখানে, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? আমাদের জমিতে কিছু সমস্যা হয়েছে, তাই ও ব্যাপারে আপনার সাথে কথা বলার প্রয়োজন। কতদিন ধরে সমস্যা? এই তো 1 মাস হলো। তাহলে এতদিন পর এলেন কেন? আসলে আমি আমার পরিবারের সাথে আমেরিকা গিয়েছিলাম। ওখানে আমাকে ডক্টর দেখাতে হয়। ওই কাজের জন্য ওখানে আমাকে প্রায় 8 মাসের মতো চিকিৎসা নিতে হয়েছে। এরপর বাকিটা আমি সুস্থ হওয়াতে আমরা আবারও দেশে ফিরে আসি। এরপর জানতে পারি আমাদের বাড়িতে অন্য কেউ থেকে এসেছে এত মাস ধরে। এখন ওরা আমাদের কিছুতেই বাসায় ঢুকতে দিচ্ছে না। পুলিশদেরও অনেক বলেছি, কিন্তু ওরা কিছুই বলতে পারছে না। কাগজপত্র তো সবকিছু আপনার নামে, তাহলে কাগজগুলো দেখলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। কাগজপত্র তো আমরা বাসায় রেখে গিয়েছিলাম, এর ভিতরে ওরা কাগজপত্র নিয়ে নিয়েছে। পুলিশের কাছে বলছে, ওনারা বলল আপনাদের সাথে দেখা করতে অফিসে এসে। ঠিক আছে, আমি কালকে তাহলে। ধন্যবাদ, আমি তাহলে এখন আসি। এখন বর্তমান কোথায় থাকেন? একটা বস্তির মতো জায়গা আছে, ওখানে থাকি। তাছাড়া আমার অপারেশনের অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আমাদের এই বাড়িটা আছে, এর বাইরে আর কিছুই নেই। আচ্ছা, তাহলে কালকে একবার অফিসে চলে আসবেন, তারপর আমি আপনার বাসা যাব, বাকিটা আমি দেখে নেব। ধন্যবাদ আপনাকে। এদিকে ইরা যাওয়ার পর আকাশ 2 চোখ দিয়ে শুধু পানি পড়েই চলেছে, কেননা এতদিন ধরে আকাশ যাকে সবচেয়ে বেশি ঘৃণা করে এসেছে, কিন্তু আজ তারই এত বিপদ। তার উপর ওর চিকিৎসা করাতে গিয়েছে। ব্যাপারটা জানার পর তো আরো বেশি খারাপ লাগছে আকাশের। এদিকে আকাশ বাড়িতে ফিরে তখন আকাশ, খেতে আয় তুই। তাছাড়া আজকে এত লেট করে যে আসতে। এত আধিক্যতা আমাকে দেখাচ্ছ কেন এখন বলো তো? কি করে বলবো? আজকে তোর কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেই জন্য তোর মায়ের এরকম অবস্থা। এরকম করে তুমি কথা বলতে পারলে? বাবা তো ঠিকই বলছে, তুমি বাড়িতে আসার পর আমার সাথে কিরকম আচরণ করেছো তা কি আমি ভুলে গিয়েছি মনে করেছো? সেসব কথা আমি কখনো বলবো না, তাই আমাকে এত আধিক্যতা দেখাতে এসো না। কথাগুলো বলেই চলে যায় রুমে। এদিকে এটা কি হলো? কোনটা কি হলো? তুমি আমার নামে ওকে এতগুলো কথা কেন বললে? তোর কি মনে হয় আকাশ সেসব কথা বলে গিয়েছে? তোর দেওয়া প্রতিটা কষ্ট ওর মনে আছে। শুধুমাত্র আমার জন্য তুই এই বাড়িতে এখনো থাকতে পারছো, নয়তো আরো আগেই তোমায় রাস্তায় বের করে দিত। এদিকে বহুদিন পর একটা অচেনা নাম্বার থেকে কল আসে, ভিডিও কল। কলটা রিসিভ করে দেখে, এ কি, তুমি এত বছর পর? তুমি আমাকে চিনলে কি করে? তোমার সেই আগের বোরখাটা এখন পরে আছো, সেই জন্য চিনতে সুবিধা হয়েছে, কিন্তু তুমি এত রাতের বেলায় বোরখা পরলে কেন, আর কল দিলে তাও এত বছর পর? তেমন কিছু না, তোমাকে যার জন্য কল দিয়েছি। কালকে কি দেখা করতে পারবে? কাল তো সম্ভব না, একটা কাজ করো, 2 দিন পর দেখা করি, একটা ঝামেলা শেষ করতে হবে। আচ্ছা, তাহলে আমি রাখি। কল কেটে দেয়। এদিকে আকাশ বুঝতে পারে এই মেয়েটা আকাশকে কিছুটা হলেও পছন্দ করে, কিন্তু আকাশ তো অন্য কাউকে নিজের মন দিয়ে রেখেছে। তা আজকে তাকে দেখার পর বুঝতে পারে। পরের দিন অফিসে এসে দেখে ইরা ওর বাবা মাকে নিয়ে বসে আছে। ইরা কিছুক্ষণ পর রুমে আসে, ইরার সাথে কথা বলে বেরিয়ে পড়ে, আর সাথে কিছু পুলিশ অফিসারও।
ওরা এই বাড়িটার পাশে আসে। বাড়িটা দেখে আকাশের অনেক স্মৃতির কথা মনে পড়ে যায়। বাড়িটা ভালো করে দেখতে থাকে। তখন কয়েকজন লোক আসে ওদের সামনে। কি ব্যাপার, পুলিশ কেন এখানে? এই চুপ কর তোরা, স্যার এসেছে কথা বলতে। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে সব কয়টাকে জেলে নিয়ে যাব। ঠিক আছে, বলুন। এই বাড়িটা এদের, তাই তোমরা নিজেদের যা কিছু আছে সব কিছু নিয়ে বেরিয়ে যাবে এখনই। যদি না বের হই তাহলে কি করবে? কথাটা বলতে না বলতেই ওই লোকটার মুখে একটা ঘুষি মারে। এতে লোকটার মুখ ফেটে রক্ত বের হতে থাকে। তার উপর পুলিশ থাকায় লোকটা কি করবে তাই বুঝতে পারছে না। এদিকে আকাশের দিকে তেড়ে আসতে দেখে বাকি পুলিশ তো বন্দুক তাক করেছে, তাই ভয়ে ওই বাসা থেকে বের হয়ে যায়। এদিকে ইরা ওর বাবা মাকে নিয়ে ভেতরে যায়। আকাশ চলে যাচ্ছে দেখে, তুমি আসবে না ভিতরে? কথাটা শুনে আকাশ থমকে যায়। তাই ওদের বিদায় করে চলে আসে ইরার রুমে। ইরা তখন দরজা বন্ধ করে দেয়। কেমন আছো তুমি? বিয়ে করেছো কি? আমি অনেক ভালো আছি। করব ভাবছি, এতদিন পর্যন্ত কোনো মেয়ে পাইনি। যখন মেয়ে পেয়ে গেছি তখন আর লেট করব না। যাক, মেয়ে যখন পেয়ে গেছো তখন বিয়ে করে নেওয়াটাই ভালো। তা দাওয়াত পাবো তো আমি? তুমি না আসলে বিয়ে হবে কি করে? মানে? আরে তোমাকে তো আমি বিয়ে করছি। কথাটা বলে ইরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ইরাও নিজেকে আর আটকাতে না পেরে কান্না করতে থাকে। কেন আমাকে এভাবে একা রেখে চলে গেলে? কি করব আমি? আমার যে মাথায় টিউমার ধরা পড়ে, আর তোমার পরীক্ষা ছিল, তাই আমি চাইনি আমার এরকম কথা শুনে তোমার পরীক্ষা খারাপ হোক। তাই আমি না বলেই চলে গিয়েছিলাম। তুমি জানো না আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আইপিএস অফিসার হলে কি করে? আমার পরীক্ষা শেষে তুমি যখন চলে গিয়েছো, এরপরে রেজাল্ট দেয়, আমি অনেক ভালো মার্কস পাই। এরপর কয়েক মাস পরে আমি নিজেকে এভাবে গড়ে তুলি। তারপর এখন আমি এই পোস্টে। তবে আমি তোমাকে অনেক খুঁজেছি, কোথাও আমি তোমাকে পাইনি। আমি কতটা লাকি যে এত কিছু হয়ে যাওয়ার পরও আমি তোমাকে ঠিক আপন করেই পেয়েছি। তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার জন্য লাকি হয়ে আসবে, দেখলে আজকে তাই হলো। তুমি ভেবে নিও না তোমার সফলতা দেখে আমি এরকম কথা বলছি। তুমি কি যে বলো না, তুমি শূন্য হাতে আমার হাত ধরেছ, তখন তো তুমি ঠিকই আমার পাশে ছিলে। আজ যখন আমি সফলতা অর্জন করে তোমাকে পেয়েছি, এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। আচ্ছা একটা কথা বলবো, আমি যদি বিয়ে করে নিতাম তাহলে তুমি কি করতে? আমার বিশ্বাস ছিল তুমি এরকম করতে না। অনেক খোঁজ নিয়েও আমি তোমাকে পাইনি, কিন্তু আজকে ভাগ্যের কি পরিহাস দেখো, আমি তোমাকে পেয়ে গেলাম। আমি তো ভাবতেই পারিনি তুমি এতগুলো বছর আমার জন্য অপেক্ষা করে থাকবে। কিন্তু তোমার মা বাবা কি করে? ওনারা কেমন আছে? বাবা মা তো ভালোই আছে। মা আগে আমার সাথে যতটা দুর্ব্যবহার করতো এখন ঠিক ততটাই খেয়াল রাখে, কিন্তু আমি ওনাকে আগের মতো শ্রদ্ধা করি না। তা কি কথাটা ঠিক হচ্ছে? কেন ঠিক হবে না? তোমাকে হাজার কষ্ট দিলেও উনি তো তোমার মা হয়। তুমি কি ভুলে গিয়েছো আমার সেই কষ্টের দিনের কথা? কতটা কষ্ট উনি আমাকে দিয়েছিলেন। আমি তো সেসব কথা ভুলিনি, তাই আমি ওনাকে ঠিক ততটাই ঘৃণা করি যতটা উনি আমাকে আগে করতেন। আমি যখন তোমার বউ হয়ে যাব ওই বাড়িতে, তখন যদি উনি আমার সাথে এরকম ব্যবহার করে তখন আমি কি করব? চিন্তা করো না, সেসব করার সাহস উনি কখনো পাবেন না। তাছাড়া তুমি তো এখন আবার বাড়িটায় পেয়ে গেলে, তাই সব কিছু গুছিয়ে নাও। আমাকে অবশ্যই যেতে হবে, নয়তো ওখানে কাজগুলো আর করা হবে না। ঠিক আছে, তবে তবে কি? আমি যে কিছু চাই তোমার কাছ থেকে। কি চাও বলো তো? না থাক। থাকবে কেন, বলো তুমি কি চাও। আগে বলো তুমি রাগ করবে না? রাগ করার মতো কোনো কথা না বললেই তো হবে। তবু রাগ যদি করো? আচ্ছা করবো না, বলো। এরপর ইরা কানে কানে এসে বলে, আমাকে আগের মতো একবার জড়িয়ে ধরে কোলে নেবে? কথাটা বলেই হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলে লজ্জায়। এরপর ওই দিন যা যা হয়েছে আজকেও ঠিক তাই হলো। এরপর ইরা তো আজকে আরো বেশি লজ্জা পেয়ে যায়। এত কিছুর পরেও কি তোমার লজ্জা ভাঙেনি? তুমি জানো না মেয়েদের লজ্জা কিন্তু সহজে ভাঙে না। চলি তাহলে, আমি কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। ওখান থেকে চলে আসার পর আকাশ অফিসে বসে নিজের কাজ করতে থাকে। তখন কয়েক ঘন্টার পর একজন লোক আসে। স্যার আসবো কি? জি আসুন। কি সমস্যা আপনার? স্যার আমাদের এখানে কিছু সমস্যা হয়েছে জমি নিয়ে, তাই আপনাকে
ওখানে যেতে হবে। আমি কেন যাব? আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ওরা গিয়ে সবটা সমাধান করে নেবে। প্লিজ স্যার, আপনি আসুন। এদিকে লোকটার কথায় আকাশের ডাউট হতে থাকে। কোনো কিছু আর না ভেবেই তখন সে রাজি হয়ে যায়, তবে ইশারা করে কয়েকজন অফিসারকে বলে গাড়িতে লুকিয়ে থাকার জন্য। একটু পর আপনি আমার বাড়িতে চলুন। স্যার, আপনাকে কষ্ট করতে হবে না, আমি আমার গাড়িতে করে চলে যেতে পারবো। তাহলে কি করব? আমি তো আপনার জায়গা চিনি না, ওখানে চাইলে কি যেতে পারবো? আপনি আমার গাড়ির পেছনে আসুন। ঠিক আছে, বলুন। এতে করে আকাশের জন্য সুবিধা হলো, কেননা এখন পর্যাপ্ত অফিসার সাথে করে নিয়ে যেতে পারবে না। একটু পরে তোমরা নিজেদের পজিশন নিয়ে নাও। তাছাড়া এটা জঙ্গলের রাস্তা, এখানে অনেক ফাঁদ ওই লোকগুলো পেতে রাখতে পারে, তাই সবাই সাবধান থাকবে। কোনো রকম ফায়ারিং হওয়ার আগে ওই লোকগুলোকে ধরে নিতে হবে যে কোনোভাবেই। ওরা কথা মতো কাজ করতে থাকে। জঙ্গলের মাঝপথে আসতে শুরু হলো গুলির আওয়াজ। ওরা কথা মতো ওই লোকটাকে ধরে ফেলে। এরপর বাকিদের উপর হামলা করতে থাকে, একে একে সবাইকে ধরে ফেলে। এইদিকে ওদের নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। আকাশের কথায় ওদের জেলে রাখা হয়। এদিকে 3 দিন পর এই কি বন্ধু, তুই এখানে? আবির, তুই এখানে? কতগুলো বছর পর আমি তোকে দেখলাম, কতটা বদলে গিয়েছিস তুই। আমি তো অনেক বদলে গেলাম, কিন্তু তুই তো দেখি ক্রিকেট বলকে সাথে নিয়ে ঘুরছিস। ব্যাপারটা কি বলতো? কি ব্যাপার? আর কিসের ক্রিকেট? আমরা যে মাঠে ক্রিকেট খেলতে যেতাম, আর তুই বল আনতে গিয়ে হাওয়া হয়ে যাইতি। তাছাড়া এটা তো ওই মেয়েটা। তা ম্যাডাম, সবার বল নষ্ট করে দিতেন, কিন্তু আমার বন্ধুর মারা বল ফিরিয়ে দিতেন কেন? তা আপনাকে কেন বলবো? তাছাড়া যেই বল মারে না কেন, আপনারা তো ওকেই পাঠান সবসময়। এটা কেন করেন? এই জন্য করি যেন আপনারা একজন অপরজনকে দেখতে পারেন কিছুক্ষণের জন্য। তাছাড়া আমি আগে জানতাম তোমরা একজন আরেকজনকে পছন্দ করতে, কিন্তু তোমার এইভাবে চলে যাওয়াটা আকাশ মেনে নিতে পারেনি। সেই জন্য অনেক পাগলামি করতো, আমার সাথে তো আর কম করেনি। সেরকম কিছু না। আচ্ছা, আমি তাহলে চলি। চলে যাবেন কোথায় ভাইয়া? তানু কি রাগ করেছে? তানুর নামটা শুনে আকাশ তো অবাক হয়, সাথে আবির আরো বেশি অবাক হয়। তানুর ব্যাপার তুমি কি করে জানো? বারে, আমার বান্ধবীর সাথে প্রেম করবেন আর আমি জানবো না? তা কি করে হয় বলুন? কথাটা তো সত্যি। বন্ধু, তুই তো প্রেম করছিস, আমি তো কোনো কিছু জানতে পারলাম না। জানলে কি করতে? আচ্ছা, তুই নিজেও তো প্রেম করে আমাকে কোনো কিছু জানালি না। আমি তো পছন্দ করতাম না, কিন্তু তুই তো সেসব কথা বাদ দে। কিন্তু মেয়েটা এখন কোথায়? বললি তো আসবে না এখানে, এখন দেখি কখন আসে। যাক, ভালোই হবে, অনুর সাথে আবার আমার দেখা হবে কয়েক বছর পর। আমি চিন্তা করছি ও আমাকে দেখে আবার ভুল বুঝবে না তো? তেমন কিছু না। ওরা নিজেদের মতো করে দিন কাটাতে থাকে। এদিকে কিছুক্ষণ পর আকাশ যখন বাড়িতে চলে আসে, কিছুক্ষণ পর আকাশ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কবে বিয়ে করবি তুই? আমার বিয়ের পিছনে তুমি কেন পড়ে আছো? আরে আমি তো তোর মা হই, সেজন্য আমি পরে থাকবো না, তোকে থাকবে। তুমি মা হও ভালো কথা, কিন্তু তুমি কি ভুলে গিয়েছো তুমি আগে কি ছিলে? পুরোনো দিনের কথা মনে রেখে কি লাভ বল? তোমার কাছে এত তাড়াতাড়ি ওই দিনগুলো পুরনো হলো, আমার কাছে তো কিন্তু মোটেও পুরনো হলো না। তুমি কি ভাবছো আমি এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যাব? আমি শুধু বাবার দিকে তাকিয়ে তোমাকে এতদিন পর্যন্ত সহ্য করেছি, নয়তো আমি তোমাকে আরও আগে এই বাসার থেকে বের করে দিতাম। এত বড় কথা? গলা নামিয়ে কথা বলেন, আমি ভালো করেই জানি সব কিছু। ওইটা ছিল আপনার বাড়ি আর এটা আমার বাড়ি, তাই গলা উঠিয়ে কথা বলতে চাবেন না। এটা আমার বাড়ি, তাই বেশি কথা বলবেন না। আকাশের মা আর কোনো কথা বলেনি। কিছুক্ষণ পর বাবা এসে আকাশের পাশে বসে। আব্বু, তুমি কিছু বলবে? আমি বলছিলাম তুই বিয়ে করে নে। তুমিও দেখি। দেখ, তোর বয়স তো আর কম হলো না। তাছাড়া বাড়িতে এরকম আমার থাকতে থাকতে তো ভালো লাগছে না, তাই তুই বিয়ে কর। আর যদি তোর কোনো পছন্দ থাকে তাহলে আমাদের জানাতে পারিস, আমি না হয় এসে এদের সাথে কথা বলি। তোমাদের কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। তোর কি কাউকে পছন্দ আছে? যদি থাকে তাহলে আমাকে জানা। সেই সব বিষয় পরে জানাবো। এদিকে ইরা ওর মতো করে বাসায় চলে আসে। এভাবে কিছুদিন কাটতে থাকে। হঠাৎ একটা কাজে আকাশকে দেশের বাইরে যেতে হচ্ছে, তাই ইরার সাথে আসে দেখা করার জন্য। আকাশ কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছে সেটা বলতে আসে।
কবে আসবে তুমি? আমি জানি না কবে আসবো, তবে 1 সপ্তাহের ভিতরে আসার চেষ্টা করব। আচ্ছা, তাড়াতাড়ি আসিও। তাহলে আমি এখন আসি। যদি কোনো সমস্যা পড়ে তাহলে এই নাম্বারটা রাখো। এটা আমার অফিসের নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করো, সমস্যার কথা বলো, তাহলেই হবে। ওরা সামলে নেবে। ঠিক আছে, সাবধানে যেও। ওখান থেকে বেরিয়ে আসে, ওখান থেকে চলে আসে আমেরিকায়। এদিকে ইরা রাতের বেলা বাসায় ফিরছিল, তখন কিছু ছেলে এসে ইরার পথ আটকায়। কি ব্যাপার, আপনারা কারা? আর পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? পথ আটকে দাঁড়িয়ে আছিস তার কারণ তো আছেই। কি কারণ? ভুলে গেলে কি করে এত তাড়াতাড়ি? কি ভুলবো আমি? মনে পড়ে সেই ভার্সিটির দিনগুলোর কথা? আমার তো মোটামুটি সব কিছুই মনে আছে, কিন্তু আপনি কোন দিনটার কথা বলছেন তা আমাকে বলুন তো। তাহলে শোন। এভাবে দাঁড়িয়ে শুনবো নাকি? ওই, তোর জন্য এখানে চেয়ার পাবো কোথায়? ঠিক আছে, বল তাহলে কি বলবি। পেছনের কাহিনী শুনে আসি। সেদিনটা ছিল বৃষ্টির সময়। ওই দিন ইরা বোরখা পরে কলেজে আসে অন্য দিনের মতো করে। এইদিকে আকাশ ইরাকে শুধু মুখ দেখলে চিনতে পারবে, আর বোরখা পরলে চিনতো আরেকজনকে। এইদিকে ইরা তো প্রতিদিন এসে আকাশকে জ্বালাতো। এইদিকে হাই, কেমন আছেন? এই তো ভালো। তা আপনি এখনো এখানে কেন? আমি তো এসেছি ক্লাস করতে। কি বলেন, এই বৃষ্টির দিনেও ক্লাস করতে চলে এলেন? ক্লাস কি মিস দিব নাকি? না দেওয়ারই কথা, তাই একটা কাজ করলেও তো পারতেন। এই বৃষ্টির সময় আমাকে দিয়ে কাজ করাবেন আপনি? আরে তেমন কোনো কাজ না, বোরখাটা তো অনেক ভিজে গেছে, তাই বলছিলাম কি ওয়াশরুমে গিয়ে বোরখাটা খুলে ফেলেন, এতে করে আর ঠান্ডা লাগবে না। না, বোরখা খোলা যাবে না। না করলে তো আপনার ঠান্ডা লেগে যাবে আরো। হোক, তাতে আপনার কি? আমার কিছু হলে তো আমি আরো আগে নিজে থেকে করে নিতাম। কি বললেন? কোনো কিছু না তো। একটু আগেই কি যেন বললেন, আমি ঠিক শুনতে পারিনি। বোদের কথার ভেতর একটা ছেলে চলে আসে। কি হয়েছে এখানে? যা কিছু হোক, তাতে আর তোমার কি? তুই জানিস আমি কে? তুই কে? আমি জেনে কি করব? তোকে তো একটা শিক্ষা দিতেই হবে। ওই, তোরা এভাবে কেন দাঁড়িয়ে আছিস? ওকে ধরে একটা শিক্ষা দিব। মেয়েদেরকে এইভাবে। এখানে কথা হচ্ছে আমার আর ওনার মাঝে, এর ভিতরে আপনি নিজে কেন না গলাচ্ছেন? দেখে তো বোঝা যাচ্ছে এই ছেলেটি আপনাকে বিরক্ত করতেছে। বেশি বুঝছেন কেন আপনারা? আমি কি একবারও বলেছি আমাকে সহ্য করার জন্য? না। তাহলে এখানে না এসে নিজেদের কাজে যান তো। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু এর প্রতিশোধ তো নিয়েই ছাড়বো। এদিকে এরা তো কোনোভাবে বোরকা খুলবে না, কেননা বোরকা খোলা মাত্রই ধরা খেয়ে যাবে আকাশের হাতে। সেই জন্য আচ্ছা, বোরখা নাই বা খুললেন, কিন্তু মুখ থেকে পর্দা তো সরাবেন। আপনার মতলব কি বলুন তো? একবার বলছেন বোরখা খুলতে, এখন আবার বলছেন পর্দা সরাতে। আরে ভিজে গেলেন সেই জন্য বললাম। আচ্ছা, আপনার ইচ্ছে হলে যেভাবে খুশি থাকতে পারেন, যখন জ্বর উঠে আসবেন তখন বুঝবেন। তার জন্য আপনাকে ভাবতে হবে না। কেন, এত কিছু ভাবার জন্য কি কাউকে রেখেছেন? আপনি তো দেখি আগের থেকেও একটু বেশি কথা বলছেন, চুপচাপ থাকতে পারেন না? আমার যেমন ইচ্ছে আমি তেমনই থাকবো, তাতে আপনাকে মোটেও মাথা ঘামাতে হবে না। এদিকে দুজনেই দুদিকে চলে যায়। তাছাড়া এদিকে বাসায় আসার পর তাহলে ওই দিনের কথাটার জন্য তোরা আমাকে এখন দাঁড় করিয়েছিস? আরে না। তাহলে এর 3 দিন পর আরো একটা কাহিনী হয়েছে, সেটার জন্য। তারপর এই নাও আমার এই মাসে বাজারের টাকা। এত কম দিলি কেন? একটা টিউশনই চলে গিয়েছে, সেই জন্য টাকা ম্যানেজ করতে সমস্যা হয়ে গিয়েছিল। তার উপর তো বুঝতে পারছেন আমার নিজের খরচা, তাই চালাতে হবে আমাকে। এত কিছু জানি না। আমি সামনের মাসে থেকে যখন যদি এই টাকা হয় তাহলে আমি তোকে ভাত পরিমাণে কম খেতে দিব, কথাটা মাথায় রাখিস। ঠিক আছে, মাথা থাকবে, কিন্তু বাবার কথায়। জানি না কোনো দিক গিয়েছে। এখন যা, এই টাকা থেকে বাজার করে নিয়ে আয় কিছু তরকারি আর মাছ। ঠিক আছে। বাজারে বাজার করার জন্য আসে, তখন দেখা হয় আবিরের সাথে। কিরে, কি খবর তোর? খেলতে কেন আসছিস না এখন আর? বন্ধু, এমনিতে হাত থেকে একটা টিউশনই চলে গিয়েছে, সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাই দোস্ত এখন আর খেলতে আসতে পারি না। ঠিক আছে, তাহলে বাজার শেষ করে নে।
এদিকে বাজার তো শেষ করে বাসায় আসে। দুদিন পর ওই এদিকে আই। আমি তোর কোন কালে পরিচিত লাগি, হ্যাঁ, যে আমাকে এভাবে ডাকছিস? দেখ তুই কিন্তু বড্ড বাড়েছিস। বাড়লে কি করবি তুই, হ্যাঁ? এরপর ওদের মধ্যে কথা হাতাহাতি হয়। এতে করে এক প্রকার ওরা আসে ইরাকে বাজেভাবে টাচ করার জন্য। তখন ওখানে আকাশ এসে হাতটা ধরে ফেলে। এই এখানে কি হচ্ছে? তোমরা এতজন মিলে একটা মেয়ের সাথে, এগুলো কি ভাই? তুই চুপ করবি নাকি তোকেও মারতে হবে? এভাবে বলবেন না, আমি তো ভয় পেয়ে গেলাম। আমাকে যারা ভয় পায় তারা বেঁচে থাকে, আর যারা না পায় তাদের কি হয়? তারা তো বেঁচে থাকে না। আর তার মধ্যে তুই কোন দিক থাকবি সেটা ভালো করে বুঝে নে। আমার আর বুঝতে বাকি নেই, মনে হচ্ছে তোদের না মারলে তোরা সোজা হবি না কখনো। কি তুই মারবি আমাদের? এত সাহস তোর? তাহলে দেখ কিভাবে তোদেরকে আমি মারি। এরপর শুরু হলো মারামারি। ওদের এমন ভাবে মেরেছে ওদের হসপিটালে নিয়ে যেতে হয়েছে। ওদের ওখান থেকে নিয়ে যাওয়ার পর ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদ দিচ্ছেন মানে কি? এত কষ্ট করে ওদের মারলাম আর সেখানে ধন্যবাদ পাবো আমি? না, পারে না। তা চলে যায়। এরপর আর কি কয়েক সপ্তাহ ধরে ওরা আর কেউ কলেজে আসেনি। এবার তো বুঝলি কি হয়েছে সেদিন, আর আমরা কেন তোর পথ আটকে দাঁড়িয়েছি। আমরাও চলে এসেছি তোমাদের নিয়ে যাওয়ার জন্য। কি ব্যাপার, পুলিশ এখানে কেন? আমরা তো বাংলা সিনেমার মতো সব সময় লেট করে তো আর যাই না, সেজন্য আমরা কোনো কিছু না হতেই চলে এসেছি। তা ম্যাডাম, এরাই কি সেই ছেলেগুলো? হ্যাঁ, এরাই এতক্ষণ ধরে আমার পথ আটকে দাঁড়িয়েছিল। ভাগ্য ভালো আমি ওদের কথার ছলে আটকে রেখেছি, কোনো কিছু বুঝতে দিইনি। যদি বুঝে যেত ওরা, তাহলে তো আপনারা আসার আগেই সব শেষ হয়ে যেত। যাক, ঠিক সময় এসেছেন। এখন এদের থেকে নিয়ে যান তো। আর যদি পারেন আমাকে বাসে একটু নামিয়ে দিয়ে আসবেন কি? শিওর ম্যাডাম। ওদের থানায় নিয়ে যাওয়া হয় আর ইরাকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। দুদিন পর আকাশ কল দেয় ইরাকে। কি ব্যাপার, এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার? কল দিয়েছি একটা কাজে, আমার আরও ফিরতে 10 দিন সময় লাগবে। এখন একটা কাজ আছে, ওই কাজটা শেষ করতে 10 দিন লাগবে। তবে কি আকাশ? কাজটা অনেক রিস্ক, তাই আমি তোমাকে 10 দিন পর কল দেব কাজটা শেষ করে। তুমি ততদিন একটু নিজের খেয়াল রেখো। ঠিক আছে, তুমি কিন্তু তোমার খেয়াল রাখিও। রাখবো। এইদিকে এই 10টা দিন আকাশের জন্য একটা চ্যালেঞ্জের কাজ, কেননা এই 10 দিনেই আকাশকে দুটো কাজ করতে হবে। যদি করতে পারে তাহলে ওই দেশ থেকে আকাশকে 5 কোটি টাকা দেওয়া হবে। কিন্তু টাকার জন্য কাজটা না করলেও নিজের দেশের জন্য হলেও কাজটা করতে রাজি হয়েছে। এইদিকে প্রথম কাজের জন্য একটা পাহাড়ে যেতে হয় কাউ কিছু অপরাধীকে ধরার জন্য। সেখানে যাওয়ার পর দেখুন, আমি হতে পারি অন্য দেশের, কিন্তু আমি আপনাদের এখানে যখন এসেছি তখন আপনারা নিশ্চয়ই বলে দেওয়া হয়েছে কীভাবে কি করতে হবে। জি স্যার, আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা আপনার কমান্ড অনুযায়ী এখানে যেন কাজ করি। তাহলে সব জানা থাকলেই ভালো। এখন তাহলে তোমরা এই মিশনগুলো এখানেই ফিট করে রাখো। কেন স্যার? আমরা প্রথমে ওই পাহাড়ে যাব ওই লোকগুলোকে নিয়ে, তারপর ওখানে আমরা যাকেই পাই না কেন তাকেই আমরা মেরে ফেলবো। তাহলে স্যার এখানে কেন মেশিন লাগাবো? ওখানে যে আমরা সবাইকে খুঁজে পাবো তার কোনো তো গ্যারান্টি নেই। তাছাড়া আমাদের ওখানে কিছু তথ্য সংগ্রহ করতে হবে, সেই জন্য আগে ওইগুলো হাসিল করব, তারপর আমি বলে দেব ঠিক সেভাবে কাজ করবে। ঠিক আছে স্যার, তাই হবে। তাহলে চলো এবার সামনে এগোনো যাক। ওরা সামনে এগোতে থাকে। ওখানে যাওয়ার পরই ওদের উপরে গুলি করা শুরু করে দেয়। ওরাও গুলি করতে থাকে। এতে অনেক লোক আর কিছু পুলিশ অফিসারও মারা যায়। ওরা অনেক কিছুর পর ওদের কন্ট্রোল রুমে আসতে পেরেছে। স্যার, এই দরজা তো লক করা, ভিতরে ঢুকবো কি করে? এই দরজা তো ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। তাই একটা কাজ করো, এদের আঙ্গুলের ছাপ দিতে দেখো, দেখো কারো না কারো তো হবেই। ওকে স্যার। ওরা একে একে 3 জন ট্রাই করার পর দরজা খুলতে সক্ষম হয়। এরপর ওরা ওখানে থাকা সবগুলো হার্ড ডিস্ক গুলো বের করে নিয়ে আসে। তারপর ওখানে আরো কিছুক্ষণ ধরে টহল দিতে থাকে, কিন্তু কাউকে আর খুঁজে পায়নি। সেজন্য এখন একটা হেলিকপ্টার আসবে, তোমরা হেলিকপ্টারে উঠে পড়ো। কথা মতো সবাই উঠে পড়ে। এরপর হেলিকপ্টার কিছুটা দূরে যাওয়া মাত্রই নিচে থাকা অফিসারকে বলে মেশিন দিয়ে পাহাড়টাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওই অফিসারও তাই করলো, পাহাড় ধ্বংস করে দেয়।
এরপর ওই অফিসারকে নিয়ে চলে আসে। অফিসার ওখানে এসে ডেস্কগুলো দিয়ে দেয় ওদের হাতে। আকাশ এখন আরেকটা কাজের জন্য বেরিয়ে পড়লো ওখান থেকে। আরেকটা কাজ হলো জঙ্গলের ভেতর। ওই কাজটা অনেক রিস্কি ছিল, কেননা ওই কাজে 5 দিনের বেশি সময় লাগতে পারে। সেজন্য ওরা পর্যাপ্ত পরিমাণে সবকিছু নিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলের মাঝ বরাবর ওরা নেমে যায়। আমরা এখানেই নামবো আজকে। তোমরা একটা কাজ করো, আজকে এখানে তাম্বু গেঁথে নাও। আমরা আজকে তাহলে এখানে রেস্ট নিচ্ছি, তারপর বাকি পথ হেঁটে যাব। ঠিক আছে স্যার। ওরা ওই রাতটা ওখানে কাটাতে থাকে। অন্যদিকে রাতের বেলায় কিছু লোক পাহারা দিতে থাকে, কেননা জঙ্গলের ভেতর বিভিন্ন জীবজন্তু থাকে, তাদের হাত থেকেও তো নিজেদের রক্ষা পেতে হবে। সেই জন্য ওরা পালাক্রমে পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পর আস্তে আস্তে ভোর হতে থাকে। যদিও জঙ্গলের ভেতর ভোর হলেও বোঝা যায় না, কেননা বাইরের আলো ভেতরে আসতে পারে না। সেজন্য ঘড়িতে থাকার সময় দেখেই বুঝতে পারে কতটা সময় হয়েছে। সকাল হতেই কারা যেন ওদের উপর হামলা করে বসে। এভাবে ওদের উপর হামলা হবে তা ওরা বুঝতে পারেনি। এদিকে ওরাও বাকি হাতিয়ার নিয়ে এদের উপর আক্রমণ করতে থাকে। এভাবে কিছুক্ষণ চলতে থাকে। ওখানে অনেকে মারা যায়, তার মধ্যে আকাশের সাথে থাকা কিছু লোকও। ওদের সবাইকে মেরে হেডকোয়ার্টারের খবর পাঠিয়ে দেয়। আরো কিছু বন্দুক আর বুলেট যেন পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরে ওদের লোকেশনে ওদের প্রয়োজন মতো সবকিছু নিয়ে যাওয়া হয়। এইদিকে কি করে ওরা বেঁচে গেল? বস, আমাদের লোক তো ঠিকই অ্যাটাক করে ওদের 10 জনকে মেরে ফেলে, কিন্তু ওদের কাছে যেসব আধুনিক অস্ত্র আমাদের কাছে যা কিছু আছে তা দিয়ে তো ওদের সাথে কোনোভাবেই পেরে উঠবো না। এটা বল, এরা আমার আস্তানার খবর জানলো কি করে? তাছাড়া আমি যে এখানে আছি তার খবর ওরা পেল কি করে? আমাদের মধ্যে কেউ তো একজন আছে যে ওদের এইসব খবর দিয়েছে। কে সে হতে পারে? আমাদের এখানে তো সবাই পুরনো লোক। আমরা 2 মাস আগে কিছু লোক নিয়েছিলাম, ওদের মধ্যে কেউ হবে না তো? হতেও পারে। আমরা তো 50 জন লোক নিয়েছিলাম। এখন বুঝবো কি করে ওদের মধ্যে কে ছিল? বস, ওদের উপরে কড়া নজর রাখলে আমরা ঠিকই ধরে নিতে পারবো কে ছিল এর পিছনে। সেসব তো পরে দেখা যাবে। আগে আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়ার দরকার। বস, এখান থেকে বের হয়ে অন্য জায়গায় যাব, ঠিক আছে, কিন্তু ওই 50 জন কাউকে কিন্তু বলা যাবে না কোনোভাবে। তাই হবে, ওরা কোনোভাবেই জানবে না আমরা আমাদের নতুন আস্তানায় চলে যাব। তাছাড়া এখান থেকে কত দূরে সে তো আস্তানা। এই তো বস, আমরা এই সুড়ঙ্গ পথ ধরে হাঁটা দিব, তারপর ওই মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিব। তাহলে এই পথ ধরে কেউ আর আমাদের কাছে আসতে পারবে না। কিন্তু আমরা এখানে থেকে বের হব সরি বস, আপনি না আমি যদি সব কিছু বলে দিই তাহলে আপনি কি করবেন? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। তুমি জানো না ওই সুড়ঙ্গ তৈরি করার সময় আমি ছিলাম না? যদি থাকতাম তাহলে তো তোমাকে আর এত কিছু আমি জিজ্ঞেস করতাম না। বুঝতে পেরেছি। আমরা ওই জায়গায় যাওয়ার পর ওখান থেকে নতুন রাস্তা শুরু হবে, যা আমাদের বাকি পথের জন্য ভালো করবে। তাহলে এক্ষুনি আমাদের বাকি সব লোকেদের নিয়ে চলো, আর নতুন লোকেদের এখানে মরার জন্য ছেড়ে দাও। ঠিক আছে বস। এদিকে ওরা ঠিক তাই করলো। পুরাতন সব লোকদের নিয়ে ওরা ওই সুড়ঙ্গ দিয়ে চলে যেতে থাকে, কিন্তু নতুন লোকেরা এই বিষয়ে কোনো কিছুই জানে না। এদিকে সকাল 11টায় ওরা সবকিছু গুছিয়ে নেয়। যারা আহত হয় ওদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয়। তার সাথে আকাশকে বেশ কিছু হাতিয়ে দিয়ে দেওয়া হয়। সবটা পাওয়ার পর ওরা এগোতে থাকে, কিন্তু যতদূর এগোচ্ছে ওরা কোনো লোককেই দেখতে পাচ্ছে না। এদিকে ওরা কয়েক ঘন্টা পর চলে আসে ওদের আস্তানার সামনে। কি ব্যাপার, এরা কেউ নেই কেন এখানে? স্যার, ওরা কি আমাদের আসার খবর জেনে গেল নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। এখানে 2টো ভবন আছে, একটা ভবনে তো দেখে মনে হচ্ছে ওরা ব্লাস্ট করে এইভাবে ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু আর একটা ভবন তো অনেক ভালো, তার মানে ওখানে কোনো না কোনো কিছু তো অবশ্যই আছে। তোমরা একটা কাজ করো, আমাদের একজনকে যে করে হোক ধরে নিতে হবে, তাহলে এদের নাটের গুরু যে তাকে ধরতে পারবো। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা খুঁজতে থাকে। খুঁজে কিছু লোককে ওরা দেখতে পায়। ওদের উপর হামলা করে, ওদের মেরে ফেলে। এইদিকে কয়েকজনকে ওরা বাঁচিয়ে রাখে। এরপর ওদের মুখ থেকে সবটা শোনার পর আকাশ তো আরো বেশি অবাক হয়ে যায়। তারপর এক ধরনের মাইক্রোস্কার্প আছে, যার মাধ্যমে ওরা ওই জায়গাটায় 3D চেক করতে পারবে। এর মাধ্যমে পুরো ভবন ভালো করে বোঝা যাবে এবং এর ভেতর কিছু থাকলে তা খুব ভালোভাবে দেখা যাবে।
তাই ওরা ঠিক তাই করলো। একে একে সবকিছু চেক করে ওরা কোনো মানুষের অস্তিত্ব এর ভেতর একটা বারের জন্য পায়নি। এটা কিভাবে সম্ভব? এইভাবে তো ওদের কথা মতো কম করে হলেও 100 জন থাকার কথা, কিন্তু এখানে তো কোনোভাবেই মানুষ থাকার চিহ্নও নেই। পরে তো পালিয়ে গেলেও আমরা বুঝতে পারতাম। একটা কাজ করো, এর ভিতরে কোনো সুড়ঙ্গ আছে কিনা চেক করো তো আগে। ঠিক আছে স্যার, তাই করতেছি। ওরা অনেক চেক করার পর একটা সুড়ঙ্গ পেল যা অনেক দূর পর্যন্ত গিয়েছে, কিন্তু নেটওয়ার্কের বাইরে থাকার জন্য ওরা আর কোনো কিছু করতে পারেনি। তোমরা এই জায়গাটাকে পরিষ্কার করে দেখো, আমরা এই পথ ধরে আগাবো, ঠিক আছে? ওরা সবটা পরিষ্কার করে নেয়, তারপর ওই সুড়ঙ্গ ধরে এগোতে থাকে। এভাবে ওরা ভেতরে এক এক করে যেতে থাকে। সবাই খুব সাবধানের সাথে এগোতে থাকে, কেননা এই সুড়ঙ্গের ভেতর কেউ যদি কোনো মিসাইল ছেড়ে দেয় বা ছোটখাটো রকেটও যদি ছেড়ে দেয়, তাহলে ওদের বাঁচার আশঙ্কা 1% থাকবে না। তাই ওরা খুব সাবধানের সাথে এগোতে থাকে। ওরা অনেকটা সময়ের পর ওদের আস্তানার পাশে একটা জঙ্গলে এসে পৌঁছায়। আর এই জঙ্গলটা 5 মিনিট হাঁটলেই লোকালয়ে পড়ে। আর এই জায়গাটা এতটাই নির্জন যে কেউ এখানে আসতে সাহসও পাবে না। আর এই জায়গাটা এতটাই নির্জন যে কেউ এখানে আসতে সাহসও পাবে না। ওরা একটা বাড়ি দেখতে পায়, তাই দূরবীন দিয়ে চারপাশটা দেখতে পায় অনেক লোককে। তাই ওরা চারদিক থেকে আক্রমণ করতে থাকে ওদেরকে, এক এক করে ওদের মারতে থাকে। সবাইকে মারা শেষ হলে আকাশের কাছে আর 3 জন পুলিশ অফিসার থাকে, আর ওদের বসই শুধু বেঁচে আছে। আমাকে মারিস না, আমি তোর কাছে প্রাণ ভিক্ষা চাইছি। মাফ করতে পারবো না, তবে একটা শর্ত। কি শর্ত? তোর কোথায় কি লুকানো আছে সব বলতে হবে। আমি সব বলতে রাজি, তবু আমাকে মারিস না। এত ভালো, তাহলে বলতে শুরু কর। ওদের বস বলতে শুরু করে আর আকাশ সবটা নোট করতে থাকে। সবটা নোট করার পর ওদের বসকেও মেরে ফেলে। এটা কি করলেন স্যার? কোনটার কথা বলছো? স্যার, ওই বেটা মিথ্যে তো বলতেও পারতো। তার কোনো প্রশ্ন ওঠে না। তাছাড়া আমি এটা তোমাদের হাতে দেব না, আর তোমাদেরও পুরস্কার দেওয়ার জন্য বলবো। সত্যি বলবেন তো স্যার? অবশ্যই বলবো। ওরা ওখান থেকে চলে আসে। এরপর কিছু গভর্নরের হাতে বুঝিয়ে দিয়ে আকাশও দেশে ফিরে আসে। এদিকে আকাশ আসবে সে খবরটা শুনে ইরা চলে আসে দেখা করার জন্য, কিন্তু তখন আকাশের মায়ের সাথে এয়ারপোর্টে দেখা হয়ে যায়। আপনি তো সেই মহিলা যে কিনা দিনের পর দিন আকাশকে এত কষ্টে রেখেছেন। এভাবে বলে না, আমি যে ওকে অনেক ভালোবাসি। আজকে ওর সাথে সব আছে, সেজন্য এখন ভালোবাসা দেখাতে এসেছেন? আমি যদি তাই করে থাকি তাহলে তুমি তো তাই করেছো। আমি আবার কি করলাম? তুমি ওর সাথে প্রেম করেছো ওর সফলতা দেখে। আমি ওর হাত তখন ধরেছি যখন আপনি ওকে সংসারে টাকা দেওয়ার জন্য বলেন। আমার তখন অনেক খারাপ লেগেছিল, তাই আমি আর কোনো কিছু বলতেও পারিনি। তাছাড়া আপনার সাথে আমি কোনো কথা বলতেও আসিনি। কিছুক্ষণ পর আকাশ এসে ওর বাবাকে জড়িয়ে ধরে, তারপর ইরাকে, কিন্তু ওর মাকে একবারের জন্য সালাম করেনি। আমাকে কি সালাম করবি না? তুমি তো সালাম নেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো, তোমাকে কি করে দেব? আমাকে ক্ষমা করে দে রে বাবা। আকাশ, ক্ষমা করে দে। অতীতে কি হয়েছে তা ভুলে যা, আর আমাদের বৌমাকে নিয়ে নতুন করে সংসার শুরু কর। আকাশ, তোমার বাবা যখন এত করে বলছে তখন দাও না ক্ষমা করে। ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে আকাশ তো আপনাকে মেনে নিলই, তাহলে আপনি না হয় ওকে সৎ ছেলে থেকে আপন ছেলে হিসেবে মেনে নিন। আকাশ, আমি আজ থেকে তোকে ভালো হয়ে দেখাবো। সত্যি বলছো মা? হ্যালো ভিউয়ার্স, তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে ভয়ঙ্কর লেভেলের রাফিয়ান সিটির গল্প আসছে, রাফিয়ান সিটির কিলার রহস্যময়ের গল্প। তো আপনারা যদি গল্প শুনতে চান অবশ্যই আমাদের পাশে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।